ক্লাস 11-এর জিপিএম ইউনিটের আজ আমাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। সেটা হলো সান্দ্রতা ও পৃষ্ঠটান। যে সান্দ্রতা এবং পৃষ্ঠটান চ্যাপ্টারের আজ আমাদের লেকচার নাম্বার 1। এই 1 নম্বর লেকচারে আমরা সান্দ্রতা কি এবং সান্দ্রতা সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করব। যে অ্যাকচুয়ালি সান্দ্রতা কি, বা আমাদের বাস্তব জীবনে আমরা সান্দ্রতা কোথায় দেখতে পাই, বা অ্যাকচুয়ালি সান্দ্রতা জিনিসটা কি বোঝায়। যে এই সান্দ্রতা জিনিসটা বলার আগে তোমাদের কিছু বাস্তব উদাহরণ দিই। যে কিছু বাস্তব উদাহরণ যেটা আমরা নিজেরা লক্ষ্য করতে পারি, এবং তার সঙ্গে আমি তোমাদের সান্দ্রতার পরিচয় ঘটাবো। যে অ্যাকচুয়ালি সান্দ্রতা কি, যে সান্দ্রতা বা ভিসকসিটি কি, তারপর ভিসকসিটি কি বা কেন হচ্ছে, বা ও এরকম ধর্ম কেন দেখাচ্ছে, আমি সব ব্যাখ্যা দেবো। সেই জন্য আমার এই ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো, তাহলে আশা করি সান্দ্রতার সম্বন্ধীয় কোনো ডাউট থাকবে না, এবং সান্দ্রতা কি বা ও কি করে সৃষ্টি হচ্ছে সমস্ত কিছু ডাউট এই একটা মাত্র ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। যে সান্দ্রতা, যে এই সান্দ্রতা সম্বন্ধীয় আগে আমরা একটা বাস্তবে দেখি। এই বাস্তব উদাহরণ আমি তোমাদের বলছি। যে তুমি ধরো যে এটা একটা আছে কন্টেনার, এটা ধরো যে এ কন্টেনার, আর এটা আছে বি কন্টেনার। এটা আছে একটা বি কন্টেনার। এবার এ কন্টেনারের মধ্যে যদি জল ঢাললাম, যে এ কন্টেনার এর মধ্যে যদি জল ঢালা হয়, তবে আমরা লক্ষ্য কি করব, এবং লক্ষ্য অবশ্যই করেছি, যে আমরা অবশ্যই লক্ষ্য করেছি বা লক্ষ্য করতে পারবো যে জল ঢাললে এ কন্টেনারের মধ্যে জল খুব ইজিলি এবং খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে জল এই কন্টেনারের ও আকার ও আকৃতি দখল করে নেবে। এবার একটা বি কন্টেনার, এর মধ্যে যদি কাকে ঢাললাম, মধুকে, হানি। এই বি যে কন্টেনার, এর মধ্যে যদি মধুকে ঢালা হয়, মধু বা বিভিন্ন কেচাপ বলা হয় না, যে টমেটো কেচাপ। তো এই বি যে কন্টেনার, এর মধ্যে টমেটো কেচাপ বা মধুকে যদি ঢালা হয়, তবে দেখব যে জলের তুলনায় মধু এই পাত্রের আকার এবং আকৃতি নিতে ও সময় লাগছে বেশি। এবং তুমি দেখতে পাবে যে এই মধু খুব আস্তে 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 ও এর আকারটাকে দখল করছে, খুব স্লোলি, খুব স্লো ভাবে। যে এ কন্টেনার, এর মধ্যে জল ঢাললে জল ইজিলি সেই পাত্রের আকার ও আকৃতি দখল করে নিতে পারবে, এ মানে জল। কিন্তু বি পাত্রে যদি মধু ধরা হয়, তবে মধু বা ওই টমেটো কেচাপ ও ইজিলি এই যে পাত্র, ওর যে আকার আকৃতি তাকে দখল করতে পারবে না। তার মানে তুমি এ এবং বি এই দুটো পাত্রকে তুমি এবার কম্পেয়ার করো, যে অ্যাকচুয়ালি এ পাত্রের সাপেক্ষে বি পাত্রে মধু বা ওই কেচাপ ঢাললে তো এরকম কেন হচ্ছে। বাট একটা শুধু জাস্ট অবজারভেশন করো, ওর আণবিক ব্যাখ্যা আমি বলবো, শুধু অবজারভেশন করো। যে জল ঢাললে জল ইজিলি সেই পাত্রের আকৃতি দখল করছে। তার মানে কি, তাহলে জলের যে কণাগুলো আছে, ওই কণাগুলোর মধ্যে কি কোনো অলসতা নাই। অ্যাকচুয়ালি অলসকে আমরা কি বলি, যে আমাদের যে বলেন যে কোনো একজন স্টুডেন্ট খুব অলস। অ্যাকচুয়ালি অলস মানে কি, অলস বলতে বোঝায় তার অভ্যন্তরীণ বাধা। অলস বলতে কি বোঝায়, তার অভ্যন্তরীণ বাধা। তাহলে যে হ্যাঁ এই কাজটা করছি, বা এই কাজটা করব, বা এই কাজটা করতে হবে, তার মানে কি যে এরকম ভাববে এই কাজটা করব, হ্যাঁ ঠিক আছে করবো, যে অ্যাকচুয়ালি এই যে করবো, তার মানে কি ওর মধ্যে একটা অলসতা কাজ করছে। আর অ্যাকচুয়ালি আমাদের মানুষের জীবনের যে অলসতা, তাকে আমরা কি বলি, যে আমাদের অভ্যন্তরীণ বাধা। যে আমি করতে চাইছি, কিন্তু এই অলসতা আমাকে বলছে ঠিক আছে আমি কালকে করবো, বা করতে দিচ্ছে না। তাহলে এই যে অলসতা, এটাকে আমাদের নিজেদেরই একটা অভ্যন্তরীণ বাধা। তাহলে এই যে জল, তাহলে এখানে যে জল আছে, এই জল ইজিলি এই পাত্রে শেপ দখল করছে। তাহলে জলের মধ্যে কি এই যে অলসতা, সেটা নাই। ঠিক আছে জল পড়লো, ঠিক আছে ও তাড়াতাড়ি শেপ নিয়ে নিল, যে ওকে শেপ নিতে হবে
জল তার আকৃতি দখল করবে, ঠিক আছে, তাড়াতাড়ি জল নিয়ে নিল। কিন্তু মধু, মধু কিন্তু সহজেই নিতে পারলো না, মধু সরছে, খুব স্লোলি সরছে। তার মানে কি, যে মধুকেও তার আকৃতি নিবে, কিন্তু সেটা খুব স্লোলি চলছে। তার মানে আমি বলতে পারি যে জল অপেক্ষা মধুর মধ্যে কি অলসতা বেশি। ঠিক আছে, করছি, ও সরছে, আস্তে আস্তে সরছে। তার মানে কি বললাম, যে অলসতা বলতে কি বোঝায়, আমাদের অভ্যন্তরীণ বাধা। তাহলে এই জল ইজিলি এই কন্টেনারে সেফ দখল করলো, কিন্তু মধু নিতে পারলো না। তাহলে মধুর মধ্যে কি একটা, ওদের অভ্যন্তরীণ, মধুর মধ্যে যে কণাগুলো আছে, তাহলে ওদের অভ্যন্তরীণ কি একটা আছে অলসতা কাজ করছে, একটা অলসতা কাজ করছে। তার মানে অলসতা মানে কি, যে ওর মধ্যে একটা অভ্যন্তরীণ বাধা কাজ করছে। কিংবা তুমি যদি এরকম দেখো, যে এরকম একটা আছে, এরকম একটা কি আছে, এরকম একটা নততল আছে, তাই তো, যে এই, ঠিক আছে, এরকমই তুমি ধরো যে এরকম কি একটা নততল আছে, কিংবা তুমি ধরো যে এরকম, যে এই এরকম একটা নততল আছে, তাই তো। এখানে মধু দিলাম, মধু যদি মধু দেওয়া হয় বা যদি টমেটো কেচাপ দেওয়া হয়, তাহলে তোমরা দেখবে যে মধু খুব স্লোলি নামছে। যদি জল দাও, জল ইজিলি ফ্লো করে গেল। তার মানে কি, ওই জলের মধ্যে ওই অভ্যন্তরীণ বাধা সেটা কম কাজ করছে, আর মধুর মধ্যে বেশি কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে সান্দ্রতা বা এই যে ভিসকসিটি, এটা অ্যাকচুয়াল যদি আমি এক লাইনে বলি, তাহলে তরলের অভ্যন্তরীণ বাধা, তাই তো। যে অ্যাকচুয়ালি যে এই জল কেন খুব স্পিডে ও তাড়াতাড়ি শেপ নিল, বা মধু কেন নিতে পারলো না, তাহলে এই দুটার ব্যাখ্যাটাই আমরা দিই কোথা থেকে, এই ভিসকসিটি বা সান্দ্রতার সাহায্যে দিই। যে এই জল অপেক্ষা মধুর মধ্যে কি এই বাধা বলটা বেশি। তাহলে বাধা মানে কি, এই তরল মধু কি, মধু তো লিকুইড, বা যে টমেটো কেচাপ ও তো লিকুইড। তাহলে মধু বা টমেটো কেচাপের মধ্যে ওর অভ্যন্তরীণ যে বাধা বলটা সেটা বেশি কাজ করছে। মানে অ্যাকচুয়ালি ভিসকসিটি বলতে বোঝায় যে তরলের অভ্যন্তরীণ বাধা বল। যে আমরা কি বলি, যে একেই, এই যে ভিসকসিটি, একেই আমরা এক লাইনে লিখতে পারি যে অভ্যন্তরীণ বাধা বল। এটা আমরা কি বলি, যে অভ্যন্তরীণ বাধা বল। কার? অবশ্যই তরলের। যে তাহলে ভিসকসিটিকে আমরা এক লাইনে কি বলতে পারবো, যে তরলের অভ্যন্তরীণ বাধা বল। বা অ্যাকচুয়ালি এই যে সান্দ্রতা, সেটা বলতে আবার বোঝায় যে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ। কেন? যে ঘর্ষণ বল তোমরা সবাই জানো, এবং তোমাদের মেকানিক্সে তোমরা পড়বে যে ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল ফ্রিকশন, এই ঘর্ষণ বল কি একটা বাধা হিসাবে কাজ করে। যে ঘর্ষণ বল সেটাও বাধা হিসাবে কাজ করে। কোন দিকে? আমরা যেদিকে যেতে চাইবো ঘর্ষণটা এগেইনস্টে কাজ করে। আর অ্যাকচুয়ালি যে সান্দ্রতা ঠিক সেভাবেই কাজ করছে। তার মানে কি, যে সান্দ্রতা তাকে আমরা কি বলি, যে তরলের অভ্যন্তরীণ বাধা বল বা তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল। এটাকে আমরা কি লিখতে পারি, যে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল, তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল। এটা আমরা এক লাইনে বলতে পারি। তো এবার এরকম কারণ কেন হচ্ছে, এই কারণগুলো আমি এবার ব্যাখ্যা করব, বা অ্যাকচুয়ালি ভিসকসিটি কেন হচ্ছে আমি এটাও তোমাকে এবার বলবো। তাহলে ভিসকসিটি বা সান্দ্রতা, তার মানে তোমরা এবার নিজেরা বিভিন্ন কি উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে, হ্যাঁ এর থেকে বেশি সান্দ্র। তাহলে সান্দ্রতা মানে কি, সান্দ্রতা বলতেই বোঝায় যে তরলের অভ্যন্তরীণ বাধা বল বা তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ। তাহলে যার মধ্যে অলসতা বেশি, যে সহজে সেই পাত্রের আকার বা আকৃতি নিতে পারছে না, তাহলে তার মধ্যে কি ওই অলসতা বেশি। তাহলে ওর মধ্যে যে ওই তরলের অভ্যন্তরীণ বাধা বল বেশি, মানে ওর মধ্যে বেশি ঘর্ষণ বল কাজ করছে। তাহলে জল অপেক্ষা মধু কি সহজে তার আকার বা আকৃতি নিতে পারছে না, তাহলে জল অপেক্ষা মধুর মধ্যে কি অলসতা বেশি। তাহলে জল অপেক্ষা মধু মধ্যে বাধা বেশি, তাহলে জল অপেক্ষা মধুতে তার অভ্যন্তরীণ ঘর্ষণ বল বেশি, তাহলে জল অপেক্ষা মধুর সান্দ্রতা বেশি। কেন সৃষ্টি হচ্ছে সব বলবো। তার মানে যে এই তাহলে সান্দ্রতা আমরা কি বলতে পারি এক লাইনে, যে অভ্যন্তরীণ বাধা বল তরলের, কিংবা তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ।
এবার এই সান্দ্রতা কি সেটা জানার আগে আগে তোমাদেরকে দুটা ফোর্সের সম্পর্কে জানতে হবে। এটা খুবই জরুরি, খুব জরুরি। যে প্রত্যেকে অনেক স্টুডেন্ট সান্দ্রতা কি জানি, কিন্তু অ্যাকচুয়ালি সান্দ্রতা সৃষ্টি হওয়ার যে মেন কারণ বা সান্দ্রতা সৃষ্টি হওয়ার জন্য আরো যে দুটো ফোর্স কাজ করে ওর মধ্যে, সেটা কিন্তু সবাই কম জানে। সেই জন্য যে একদম সম্পূর্ণ বেসিক কনসেপ্ট থেকে আমি তোমাদের সান্দ্রতা ক্লিয়ার করবো, যে সান্দ্রতা কি বা কেন সৃষ্টি হচ্ছে, একদম ক্লিয়ার কনসেপ্ট। তাহলে এই ভিসকসিটি বা সান্দ্রতা সৃষ্টি হওয়ার জন্য তোমাকে আগে দুটো ফোর্স জানতে হবে। একটাকে বলা হয় আসঞ্জন বল, একটাকে বলা হয় আসঞ্জন বল, বা এখানে আমরা কি বলি অ্যাডহেসিভ ফোর্স। একে আমরা বলি অ্যাডহেসিভ ফোর্স। তোমাকে কি জানতে হবে? এক নাম্বার আসঞ্জন বল জানতে হবে, আর সেকেন্ড তোমাকে জানতে হবে সংশক্তি বল। সেকেন্ড তোমাকে জানতে হবে যে সংশক্তি বল। এই সংশক্তি বলতে আমরা কি বলি কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স। যে এই সান্দ্রতা বা ভিসকসিটি সৃষ্টি হওয়ার কারণ এরকম কেন হচ্ছে, বা এরকম অলসতা কেন হচ্ছে, বা সান্দ্রতা কি করে সৃষ্টি হচ্ছে, তার জন্য তোমাকে জানতে কি হবে দুটো ফোর্স। একটা হচ্ছে আসঞ্জন বল, আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স, একটা হচ্ছে সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। তাহলে অ্যাকচুয়ালি আসঞ্জন বল বলতে কি বোঝায়? আসঞ্জন বল বলতে বোঝায় যে তুমি ধরো যে এটা আমাদের আছে একটা সমতল তল, মানে তুমি ধরো যে এটা হলো একটি কঠিন তল, কঠিন, এটা ধরো যে একটা কঠিন তল, কঠিন তল, আর এর মধ্যে এই যে আমি গোলগুলো করছি, তুমি ধরো যে এই গোলগুলো হচ্ছে বিভিন্ন তরলের কণা বা একটা কি মলিকুলস। যে এত বড় তো হয় না মলিকুলসকে আমরা চোখে দেখতেই পাই না, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদের বড় করে দেখালাম যে এই যে এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন তরলের কণা। তাহলে যে নিচের যে তলটা আছে সেটা হচ্ছে কঠিন তল বা সমতল পৃষ্ঠ আছে, আর এই উপরে কি আছে, এই উপরে এইসব প্রত্যেকটা কণা হচ্ছে আমাদের তরল কণা, এগুলো আমাদের তরল কণা, তরল কণা। এবার মনে রাখো এই যে কঠিনের যে তল, কঠিনের যে তল, তাহলে কঠিন ও কি, ও কিছু মলিকুলস নিয়ে তৈরি হয়েছে, তাই তো? যে কঠিন পদার্থ হোক বা তরল হোক বা গ্যাস হোক, তাহলে প্রত্যেকেই বিভিন্ন কি ওই ক্ষুদ্র ক্ষুদ্র মলিকুলস নিয়ে তৈরি হয়েছে। তাহলে এই যে কঠিন তল, এই কঠিন তল এর মধ্যে কি কিছু মলিকুলস আছে, এখানেও কিছু মলিকুলস আছে, এখানেও কিছু মলিকুলস আছে। তার মানে এই তরল, মনে বুঝবে, এই তরল তলের মানে এই তরলের কণাগুলোর সঙ্গে, এই তরলের কণা এই কঠিনের সঙ্গে যখন সংস্পর্শে আছে, কি বললাম, এই তরল কণাগুলি যখন কঠিনের সঙ্গে সংস্পর্শ আছে, তাহলে কঠিনের সঙ্গে সংস্পর্শ মানে কি, তাহলে তরলের কণাগুলোর সঙ্গে এই কঠিনের যে কণা তাদের মধ্যে একটা সংস্পর্শ আছে। তাহলে তরলের কণা এবং কঠিনের কণা কি, ওরা খুব কাছাকাছি থাকার জন্য ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। কি বললাম, যে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স মানে একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলকে আমরা কি বলি আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। এই আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স কার মধ্যে হচ্ছে, যে এই আসঞ্জন বল কি আমাদের একটা অ্যাট্রাকশন ফোর্স, একটা আকর্ষণ বল, কিন্তু দুটো আলাদা সাবস্টেন্সের মলিকুলস, আলাদা সাবস্টেন্সের মলিকুলস। যে তার মানে এই আসঞ্জন বল মানে কি অ্যাট্রাকশন ফোর্স বাট ডিফারেন্ট সাবস্টেন্সের মধ্যে, যে তরল কণা এবং কঠিন যে তল তার সঙ্গে ও স্পর্শ করে আছে, তার তরল কণার সঙ্গে ওই কঠিন কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা কি বলছি অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল। এবং সংশক্তি বল, এই সংশক্তি বলটা হয় কি, যে দুটা তরল কণাগুলোর মধ্যে, মানে শুধু দুটা বলে না, যে শুধু অনলি তরল কণা, তাই তো, অনলি তরল কণা। দেখবে যে যদি কোনো জায়গাতে একটা জল যদি চলতে স্টার্ট করলো, সাপোজ এটা
প্রথম মুখ, হ্যাঁ, এটা এটা একটা জলের ফ্লো হচ্ছে, এটা জলের ফ্লো হচ্ছে। এই জলের প্রথম কণা যেই দিকে যাবে, এই জলের প্রথম কণা যেই দিকে যাবে, ওর দেখা দেখি এও সেই দিকে ছুটবে, ওর দেখা দেখি এও সেই দিকে ছুটবে, ওর দেখা দেখি এও সেই দিকে ছুটবে। তার মানে এই জলের যে এই যে জল আছে, এই জলের মধ্যে যে মলিকুলস গুলো আছে, তাহলে ওরাও কি, ওরাও তো কাছাকাছি আছে। তাহলে এই প্রত্যেকটা জলের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তাকে আমরা কি বলি, সংশক্তি বল। তাহলে সংশক্তি বল মানে কি, ওটাও অ্যাট্রাকশন ফোর্স, বাট সেম সাবস্টেন্স, সেম সাবস্টেন্সের মধ্যে। হ্যাঁ, যে সংশক্তি বল মানে কোহেসিভ ফোর্স, এটা মানে কি, এটা মানে অ্যাট্রাকশন ফোর্স বাট সেম সাবস্টেন্সের মধ্যে হচ্ছে। তাহলে এই আসঞ্জন বল এবং সংশক্তি বল খুব জরুরি এই ভিসকোসিটি বোঝার জন্য। তাহলে আসঞ্জন বল মানে অ্যাট্রাকশন ফোর্স, সংশক্তি বল মানে অ্যাট্রাকশন ফোর্স। বাট এই অ্যাডহেসিভ ফোর্স বা আকর্ষণ বল বলতে কি বোঝায়, যে অ্যাট্রাকশন ফোর্স বাট ডিফারেন্ট হচ্ছে সাবস্টেন্সের ক্ষেত্রে। আর সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স মানে এটাও আকর্ষণ বল, সেটা হচ্ছে সেম সাবস্টেন্সের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। মানে একটা জল যদি ফ্লো করে, তাহলে জল ফ্লো করছে, তোমরা দেখবে যে মেঝেতে জল ফ্লো হচ্ছে। সাপোজ তুমি মেঝেতে জল পড়ে গেছে, তুমি ধরো যে তোমাদের এই মেঝের মধ্যে জল পড়ে গেছে, এবার ওই জল হয়তো ফ্লো করছে, যেদিকে ঢালু আছে সেদিকে জল ফ্লো করছে। এবার তুমি ওই জলের মুখকে যদি ঘুরিয়ে দাও, জলের মুখকে যদি ঘুরিয়ে দাও, দেখবে যে ওই প্রথম কণা যেই দিকে ঘুরলো প্রত্যেকটা কণা সেই দিকেই ঘুরবে। কেন? ওই প্রত্যেকটা কি কণার মধ্যে একটা সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স কাজ করছে। তাহলে অ্যাডহেসিভ ফোর্স এবং কোহেসিভ ফোর্স অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই জলকণাগুলোর মধ্যে মানে সেম সাবস্টেন্সের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স তাকে আমরা কি বলছি, সংশক্তি বল বা কোহেসিভ ফোর্স। এটা তোমরা অবশ্যই নোট করবে, কেন এই ভিসকোসিটি বলার সময় এগুলো তোমাদের কাজে লাগবে, এগুলো আমাদের কাজে লাগবে। তাহলে আসঞ্জন বল মানে তরলের সঙ্গে কঠিন তলের কণা, আর সংশক্তি মানে তরলের সঙ্গে তরল। আসঞ্জন মানে তরল কণার সঙ্গে কঠিন কণার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, আর সংশক্তি মানে তরল কণার মধ্যে মানে তরল তরলের সঙ্গে অ্যাট্রাকশন ফোর্স। ক্লিয়ার? এবার আমরা মেন আসবো ভিসকোসিটি কেন হচ্ছে, এই ভিসকোসিটি কেন হচ্ছে মেন আমরা দেখবো এবার যে ভিসকোসিটি কেন হচ্ছে। একদম বেসিক কনসেপ্ট লেভেল থেকে তোমাদের বলার চেষ্টা করছি। দেখো, তুমি ধরো যে এটা একটা কঠিন তল আছে, এটা একটা কঠিন তল আছে, এই কঠিন তলের উপরে একটা ঘনককে বসানো, একটা ঘনক আছে, একটা ঘনক এভাবে বসানো আছে। ক্লিয়ার? ধরো যে এটা এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। এটা ঘনক মানে কি, এটা হচ্ছে কঠিন পদার্থ, এটা কঠিন, এটা হচ্ছে ঘনক, এটা হচ্ছে কঠিন পদার্থ। এবার এই এবি বরাবর যদি বাহ্যিক বল সাপ্লাই করা হয়, কি বললাম, এই এবি বরাবর যদি বাহ্যিক বল সাপ্লাই করা হয়, তবে কি দেখবে, এই এ পয়েন্টটা এ ড্যাশে সরে আসবে এবং বি পয়েন্টটা বি ড্যাশে সরে আসবে। মানে কি, অ্যাকচুয়ালি তোমরা এই জিনিসটা তোমরা পড়েছো, দৃঢ়তা গুণাঙ্ক তোমরা পড়েছো যে ক্লাস 11 এর যে প্রথম চ্যাপ্টার পড়িয়েছি ইলাস্টিসিটি, তোমরা এটা ওখানে দেখেছো যে একে আমরা কি বলি, যে দৃঢ়তা গুণাঙ্ক। যে বাহ্যিক বল প্রয়োগ করলে এ আসলো এ ড্যাশ পয়েন্টে, বি আসলো বি ড্যাশ পয়েন্টে, তাহলে এই ঘনকের যে আকৃতি সেটা কেমন হবে, সেটা এখন এরকম হয়ে যাবে, তাই তো? এই ঘনকের যে আকৃতি সেটা এরকম শেপ হয়ে যাবে। তার মানে কি, ও এখানে একটা সামথিং কোণ করবে, এটা সামথিং কোণ করবে। এই যে থিটা যে অ্যাঙ্গেল, এই যে থিটা অ্যাঙ্গেল, এই যে থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেলকে আমরা কি বলি, যে ক্রিন্তন বিকৃতি, তাই তো? তোমরা জানো এটা আমরা বলি ক্রিন্তন বিকৃতি। এটা কঠিন, তাহলে এই কঠিন পদার্থের মধ্যে যখন আমি বাহ্যিক বল প্রয়োগ করব, তখনই এর মধ্যে একটা বিকৃতি ঘটবে, এর মধ্যে একটা ক্রিন্তন বিকৃতি ঘটবে।
এবং কৃন্তন বিকৃতি ঘটার জন্য এর এই যে তল আছে, এই তলের সঙ্গে ওর বাহ্যিক বলের বিরুদ্ধে কে কাজ করবে? একটা স্পর্শকীয় বল কাজ করবে, একটা স্পর্শকীয় বল কাজ করবে, একটা স্পর্শকীয় বল কাজ করবে, তাই তো? এবং তোমরা জানো কেন, আমি যখনই বাহ্যিক বল সাপ্লাই করব তখনই ওর মধ্যে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, যে প্রতিক্রিয়া বল এর তার যে পরিবর্তনের এগেইনস্টে বাধা দিবে, তাই তো? যে এটাকে আমরা কি বলি, ওর ইলাস্টিসিটি ধর্ম। তাহলে একে যখনই বাহ্যিক বল প্রয়োগ করব, তাহলে ওর মধ্যে একটা থিটা কৃন্তন বিকৃতি ঘটবে। তাহলে তার জন্য এর মধ্যে কি একটা হচ্ছে কৃন্তন পীড়ন সৃষ্টি হবে, এবং কৃন্তন পীড়ন বলতে কি বোঝায়? যে প্রতি একক ক্ষেত্রফলে তার সৃষ্টি কি একটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে বাহ্যিক বল যদি এই সাইডে প্রয়োগ করি, তাহলে বিকৃতি হলো থিটা, তাহলে এবার ওর এগেইনস্টে তার স্পর্শকীয় হবে একটা পীড়ন কাজ করবে, তাই তো? এটা মানে স্পর্শকীয় বল ওর এগেইনস্টে কাজ করবে, যেটা তোমরা ওই ইলাস্টিসিটি তোমরা পড়েছো, তাই তো? এটা কাজ করবে। তাহলে এবং তার মানে এই যে কঠিন, এটা হচ্ছে কঠিন, তো এটা আছে কঠিন। তাহলে এই কঠিন পদার্থকে যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তাহলে ওর মধ্যে একটা ডিফরমেশন ঘটবে, মানে একটা বিকৃতি ঘটবে। এবার আমি এই যে পরিমাণ বিকৃতি ঘটলো, তাহলে এবং যে বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে তার কি, তার এগেইনস্টে স্পর্শকীয়ভাবে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে, এবং এই প্রতিক্রিয়া বল কি করবে? তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, তাই না? ফিরিয়ে নিয়ে যাবে। এবং যে কঠিন, এই কঠিনের মধ্যে, এই কঠিন পদার্থের মধ্যে ওদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স এত বেশি হয়, ফলে কি তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, ঠিক আছে? এবার এটা হলো কার ক্ষেত্রে? কঠিন। এবার যদি তুমি ধরো যে সেম, যে এটা কি আছে, এটা একটা আছে কঠিন তল। এবারই আসলে মেন কারণটা ভিসকসিটি, এটাই তোমাদের মেন কারণটা। এটা কি আছে? ভিসকসিটি কারণ। দেখো এটা কি আমাদের আছে কঠিন তল, এটা হচ্ছে আমাদের একটা কঠিন তল আছে, এটা কি আছে? কঠিন তল আছে। এই কঠিন তলের মধ্যে জল ফ্লো হচ্ছে, তার মানে কি, জল যদি ফ্লো হয় তাহলে জলের বিভিন্ন লেয়ার আছে, তাই তো? জলের বিভিন্ন লেয়ার আছে, এবং এই জলের লেয়ারগুলো কিংবা জলের স্তরগুলোকে আমি ঠিক এভাবে কল্পনা করছি। যে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তার উপরে এটা আরেকটা লেয়ার, তাই তো? তার উপরে এটা আরেকটা লেয়ার, এই লেয়ার হলো। তার মানে এটা আরেকটা লেয়ার, একটা কর্নার। তার মানে যে এই প্রত্যেকগুলো হচ্ছে এক একটা জলের লেয়ার হিসাবে কাজ করছে, এগুলো প্রত্যেকটা জলের লেয়ার। এটা হচ্ছে কঠিন তল, এই কঠিন তলের উপর দিয়ে এটা একটা লেয়ার ফ্লো হচ্ছে, তার উপর আরেকটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার, তার উপরে এই আরেকটা লেয়ার বা আরেকটা স্তর, তাই তো? হয় না? যে জল যদি ফ্লো করে, তার জল ফ্লো হচ্ছে, যেমন এই লেয়ার দিয়ে জল এভাবে ফ্লো হচ্ছে। এবার এটা কঠিন আছে কঠিন তলের উপর, আর এটা এবার ওই কঠিন তলের উপর জল ফ্লো হচ্ছে, যেমন ধরতে পারবে নদী। হ্যাঁ, এই নদীর যে সারফেসটা, সেটা কি হয়? সেটা হয় কঠিন, এবং ওর উপর দিয়ে এভাবে জল ফ্লো করে, এবং এগুলো প্রত্যেকটা একটা জলের লেয়ার। আমি আরেকটা লেয়ার দেখাচ্ছি, এগুলো সব একটা জলের লেয়ার, ক্লিয়ার? এবার মন দিয়ে রাখো, এটা দেখলে তোমরা সান্দ্রতা কি বা তোমাদের সান্দ্রতা সম্বন্ধীয় বইয়ে যা ভাষা আছে, তুমি সমস্ত কিছু তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা কি বললাম? সান্দ্রতা, তার কারণ, তাই তো? এবার তুমি ধরো যে এই জলের এই উপরের অংশে একটা ফোর্স বা একটা বল কাজ করছে, হ্যাঁ, যে তুমি এই উপরের অংশটা বল কাজ করছে, এবং এই বলটা কি করে কাজ করবে আমি সেটাও দেখাই দেবো, কোনো অসুবিধা নেই।
তুমি ধরো যে এই জলের একটা উপরের অংশে একটা বল কাজ করছে, ঠিক আছে? তাহলে এই উপরের অংশে, এই উপরের লেয়ারে যদি তুমি একটা বল, যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে বল তুমি হচ্ছে, আরে তুমি কঠিন হোক বা তরল হোক, তুমি যেদিকে বল সাপ্লাই করবে, তাহলে প্রত্যেকটা কণা কি ও সেই দিকে একটা ত্বরণ সৃষ্টি হবে। তুমি এই উপরের স্তরে একটা বল ক্রিয়া করলে, তার মানে কি, তাহলে এই যে প্রত্যেকটা, তার মানে কি, তার মানে হচ্ছে যদি বল যখন ক্রিয়া করবে তখন এই প্রত্যেকটা জলকণাগুলি ও সামনের দিকে সরবে, তাই তো? এই বল সাপ্লাই করলে তাহলে কি প্রত্যেকটা লেয়ার ও সামনের দিকে সরবে। এবার এই লেয়ার যখনই সামনের দিকে সরতে স্টার্ট করলো এই বাহ্যিক বলের জন্য, তখন এবার দেখো তো যে অ্যাকচুয়ালি এখানে তো ফাঁকা আছে, তো দেখো এখানে অনেক ফাঁকা জায়গা আছে, অ্যাকচুয়ালি যে জলের মধ্যে কোনো তো ফাঁকা জায়গা আছে কি? জল তো জলই, ওর মধ্যে কোনো ফাঁকা জায়গা নেই। তার মানে এই জলকণার সঙ্গে এই জলকণা বা এই জলকণা বা এর সঙ্গে এই জলকণা বা এর সঙ্গে এই জলকণা, তাহলে প্রত্যেকটা জলকণা কি ওরা কন্ট্যাক্টে আছে, মানে ওরা হচ্ছে সংস্পর্শে আছে। তাহলে এই জলের লেয়ার যখনই বাহ্যিক বল প্রয়োগ করলাম, অ্যাকচুয়ালি শুধু একদম বেসিক কনসেপ্ট ভাবো, জল ফ্লো কেন হবে? আমি একটা পাত্রের মধ্যে জল রাখলাম, জল ডুবাই ফ্লো হবে না, তো না। তাই জলকে ফ্লো করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? একটা বাহ্যিক বল সাপ্লাই করতে হবে। এবং তোমরা জেনেছো যে তোমাদের হাইড্রোস্ট্যাটিক্সের সবার লাস্টের থিওরি করাইছি, একটা পাত্রর মধ্যে, ওই পাত্র যদি ত্বরণ সহ চলে, তাহলে কি ওই পাত্রের যে উপরিতল সেটা একটা থিটা কোণ করে থাকে। সেই থিটা কোণের মান কত হয়? tan ইনভার্স a/g হয়, তাই তো? tan ইনভার্স a/g হয়। তার মানে আলটিমেটলি কি, যে একটা পাত্রের মধ্যে যদি জল থাকে বা যদি লিকুইড থাকে, তবে লিকুইড তো ওই পাত্রের মধ্যে স্থির হয়ে আছে, তাহলে এবার ওই লিকুইড যদি চলতে স্টার্ট করেছে, তাহলে নিশ্চয়ই কেউ ওকে ধাক্কা দিয়েছে বা কেউ ওকে বল সাপ্লাই করেছে। এবং তোমরা অবশ্যই পড়েছো, ওই পাত্র যখন চলতে স্টার্ট করে তখন এই পাত্রের দুই পয়েন্টে ডিফারেন্ট চাপ পড়ে। এই ডিফারেন্ট চাপের জন্য কি হয়? দুই প্রান্তের একটা ফোর্স, মানে ফোর্সের একটা ডিফারেন্স, ফোর্স। অ্যাকচুয়ালি যে দিকটা চলছে এই দিকে ফোর্স বেশি হয়, এখানে চাপ বেশি হয়, এখানে ফোর্স বেশি হয়। আর যেখানে সাপোজ এ চলছে এই দিকে, ও চলছে এই সাইডে, ও চলছে এইভাবে, তাহলে কি এই সাইডে ফোর্স বেশি আর এখানে ফোর্স কম। তার মানে কি ওকে এই দিক থেকে ধাক্কা দেওয়া হয়। তাহলে এই যে পাত্র, এর মধ্যে তরল আছে এবং তরল যদি স্থির থাকে তার মানে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। এবারে তরল যখনই চলতে স্টার্ট করলো, তার মানে কি এই যে পাত্রের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাই তো? তার মানে যে জল চলছে, জল ফ্লো হচ্ছে, তাহলে জলের উপর একটা ফোর্স অবশ্যই অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই জলের উপর ফোর্স বা বল অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে জলের যেই উপরের লেয়ার ও চলতে স্টার্ট করলো, ঠিক আছে? দেখো একদম সবার উপরের লেয়ার, এই জলের এই লেয়ারের উপরে কোনো লেয়ার নেই, এটাই ওর একদম ম্যাক্সিমাম মানে ডিসটেন্সে আছে, মানে এটা একদম সবার উপরের লেয়ার। তাহলে ও চলতে স্টার্ট করলো। এবার এ যখনই চলতে স্টার্ট করলো তখন এই স্তরের সাপেক্ষে এই স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হলো। কি করে? যে সাপোজ তুমি ধরো যে এখানে একটা গাছ, আমি যখনই চলতে স্টার্ট করব তখন কি দেখবো? এটা একটা গাছ, আমি যখনই চলতে স্টার্ট করছি, আমি যখন যাবো সামনের দিকে, তখন আমি কি দেখবো? আমি দেখবো যে এই গাছটা পিছন দিকে সরছে, তাই না? এই লেয়ার যখনই চলতে স্টার্ট করলো তখন এই লেয়ার কি দেখবে? এই লেয়ার দেখবে যে ওর যে নিচের লেয়ারটা পিছন দিকে সরছে। মানে অ্যাকচুয়ালি এরা তো একদম টাচ করে আছে, একদম স্পর্শ করে আছে। তাহলে এই লেয়ার বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে, এই লেয়ার চলতে স্টার্ট করলো এবং এই লেয়ার যখন চলতে স্টার্ট করলো তখন এই লেয়ার কি দেখবে? এই লেয়ারটা স্থির হয়ে আছে। যেমন আমি
আমি যখন হাঁটবো তখন কি আমার সামনে যে ক্যামেরা আছে এবং যে স্ট্যান্ড আছে, তাহলে আমি যখন চলতে স্টার্ট করবো তখন আমি কি দেখবো, এই ক্যামেরা এবং স্ট্যান্ড আমার পিছন থেকে সরছে। অবশ্যই তুমি যদি চলতে স্টার্ট করো তবে দেখবে যে তোমার আশেপাশে সব বস্তুগুলো তোমার পিছন দিকে সরছে, তাই তো? সেম ভাবে এই লেয়ার যখন চলতে স্টার্ট করলো তখন এর সাপেক্ষে ওর নিচের লেয়ারটা কি, ও স্থির হয়ে আছে। কিন্তু এই লেয়ার যখনই চলতে স্টার্ট করলো তখন এর সাপেক্ষে ওর নিচের লেয়ার কি, ও পিছন দিকে চলতে স্টার্ট করেছে, সেটা এই লেয়ার সাপেক্ষে। তখন এই যে লেয়ার, এই লেয়ার মানে কি, জলের কণা, তাহলে এই জলের কণার সঙ্গে এই জলের কণা, বা এর সঙ্গে এই কণা, বা এর সঙ্গে এই কণা, বা এর সঙ্গে এই কণা, প্রত্যেকটা লেয়ার মধ্যে কি ওরা কন্ট্যাক্টে আছে, মানে এটা সংস্পর্শে আছে। তাই সংস্পর্শে থাকার জন্য এই লেয়ার যখনই চলতে স্টার্ট করলো, মন দিয়ে বুঝে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই লেয়ার যখনই চলতে স্টার্ট করলো তখন ওর সাপেক্ষে নিচের লেয়ার কি হবে, পিছন দিকে সরতে স্টার্ট করবে, সেটা ও মান করবে। তাহলে এই লেয়ারের সাপেক্ষে একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হবে, তাই তো? এই লেয়ার চলছে তখন এই লেয়ার চললে এর কি মনে হবে, ও পিছন দিকে চলছে। এবং দেখো তো এখানে প্রত্যেকটা তরল কণা কি আছে, কন্ট্যাক্টে আছে। তাহলে প্রত্যেকটা তরল কণা যদি কন্ট্যাক্টে থাকে তাহলে ওদের মধ্যে কি অবশ্যই একটা কোহেসিভ ফোর্স বা একটা সংশক্তি বল আছে, তাই তো? তাহলে এই লেয়ার যখন চলতে স্টার্ট করলো তাহলে এর সাপেক্ষে এই লেয়ার কি হবে, এর সাপেক্ষে এই লেয়ার পিছন দিকে চলতে স্টার্ট করবে। কিন্তু যেহেতু এই লেয়ারের সঙ্গে এই লেয়ার কন্ট্যাক্টে আছে এবং এই তরল কণার সঙ্গে এই তরল কণার মধ্যে একটা সংশক্তি বল আছে, তখন এ ওকেও তার দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যেমন সাপোজ তুমি তাহলে বলবে যে আমি যখন সরছি তখন আমি কি দেখছি, এই ক্যামেরা এবং স্ট্যান্ড ও পিছন দিকে সরছে, ঠিক আছে? কিন্তু ওর সঙ্গে মানে এই ক্যামেরা বা স্ট্যান্ড ও আমার সঙ্গে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ আমার সঙ্গে ওর কোনো সংশক্তি বল নাই। যদি বলো যে আমি আমার হাত দিয়ে এই ক্যামেরা বা স্ট্যান্ডকে ধরেছি, তাহলে আমি যখন চলতে স্টার্ট করবো তখন আমি কি দেখবো, এই ক্যামেরা বা স্ট্যান্ড ও পিছন দিকে সরছে, কিন্তু আমার সঙ্গে ও যেহেতু সংশক্তি বল, কেন আমি এই ক্যামেরাকে আমি ধরে রেখেছি, তাহলে কি দেখবো, যেহেতু ওর সঙ্গে আমার একটা সংশক্তি বল আছে, তাহলে আমি চললে আমি কি দেখবো, ও চলছে পিছন দিকে, তখন আমি ওকে টেনে নিয়ে যাবো আমার সঙ্গে। বুঝতে পারলে যে এই লেয়ার যখন চলতে স্টার্ট করলো তখন এর সাপেক্ষে এখানে কি হবে, একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। এবং এই লেয়ার দেখবে, এই লেয়ার চলতে স্টার্ট করলে এই লেয়ার দেখবে যে এই লেয়ারটা পিছন দিকে সরছে, তখন এই লেয়ার এবং এই লেয়ার কি সংস্পর্শ থাকার জন্য একটা সংশক্তি বল কাজ করবে, এবং এই সংশক্তি বলের জন্য এই লেয়ারকেও তার সামনে দিকে নিয়ে যাবে, তাই তো? কেন এই লেয়ার চলতে স্টার্ট করলো, এর সাপেক্ষে এই লেয়ার কি, তাহলে এর সাপেক্ষে এই লেয়ারের মধ্যে ঠিক তার নিচের লেয়ারের মধ্যে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। তাহলে এই লেয়ার চলতে স্টার্ট করলে এর লেয়ার দেখবে যে এর সাপেক্ষে পিছন দিকে সরছে, তখন এবং এর সঙ্গে এর একটা সংশক্তি বল আছে, তরলের সঙ্গে তরল সেম সাবস্টেন্স, তখন এ এবার ওকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। এবং এ যখনই চলতে স্টার্ট করলো, এই লেয়ার যখনই চলতে স্টার্ট করলো তখন এর সাপেক্ষে যে এই লেয়ার আছে, এই মানে এর সংশক্তির জন্য এ যখন চলতে স্টার্ট করলো ওর দিকে, তখন এই লেয়ারের সাপেক্ষে এই লেয়ার কি হবে, তাহলে এই লেয়ারের সাপেক্ষে এই লেয়ার তাহলে কি হবে, তখন এই লেয়ার দেখবে এর সাপেক্ষে এবার সেম ভাবে পিছন দিকে সরছে। আবার এই লেয়ারের সঙ্গে এই লেয়ার কি কন্ট্যাক্টে থাকার জন্য, যে এই স্তরের কণার সঙ্গে এর কণাগুলো কি সংস্পর্শে থাকার জন্য, আবার এ চলতে স্টার্ট করলো এর সংশক্তি বলের জন্য, এবার এ যখন চলতে স্টার্ট করবে তখন এর সাপেক্ষে এই লেয়ার কি দেখবে আপেক্ষিক বেগে যদি আবার পিছন দিকে সরবে, তখন এ এবার একে তার সংশক্তির জন্য ওকে এবার তার দিকে নিয়ে যাবে। আবার এ যখন চলতে স্টার্ট করলো তাহলে এবার এর সংশক্তির জন্য এই লেয়ার এবার চলতে স্টার্ট করবে। কিন্তু যে একদম আছে, যে আছে সব থেকে নিচের লেয়ার, এখানে একটা ডিফারেন্ট ঘটনা ঘটবে, এবং এটাই তোমাদের বেশি ইম্পর্টেন্ট। কি দেখো, আমি এর আগে যতগুলো লেয়ার বললাম তাহলে প্রত্যেকটা লেয়ার কি আছে, তরলের সঙ্গে তরল যুক্ত আছে। তাহলে এ চলতে স্টার্ট করলে তাহলে কি হবে, এর জন্য এই লেয়ারের মধ্যে সংশক্তির জন্য এই লেয়ারের জন্য এ চলবে, এর জন্য এ চলবে, এর জন্য এ চলবে। কিন্তু যে একদম সবার লাস্টে লেয়ার আছে,
তাহলে এই লেয়ারের সঙ্গে এবার দুটো ফোর্স কাজ করবে কে কে? এই যে স্তর এর সঙ্গে এবার অ্যাডহেসিভ ফোর্স এবং কোহেসিভ ফোর্স দুটোই কাজ করবে। কেন? কারণ এই লেয়ারটা এই তলের সঙ্গে স্পর্শ করে আছে, তাই তো? এই লেয়ার এই তরল এই কঠিনের সঙ্গে এই লেয়ারটি এই কঠিন যে তল এর সঙ্গে স্পর্শ করে আছে। তাহলে এর মধ্যে একটা কে কাজ করবে? একটা আসঞ্জন বল বা একটা অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে। তার মানে তাহলে এবার এই লেয়ার ও চলতে পারবে না। কেন? কারণ এই লেয়ারের প্রত্যেকটা কণার সঙ্গে এই যে কঠিন তলে যে কণা একটা আসঞ্জন বল কাজ করে আছে। তাহলে এই স্তর দেখবে, এই স্তর দেখবে যে না আমি চলতে পারবো না। কেন? কারণ যে এই তরল কণার সঙ্গে কঠিন কণা একটা অ্যাট্রাকশন ফোর্স বা একটা আসঞ্জন বল কাজ করছে। তাহলে এ কি? তাহলে এই যে স্তর কিন্তু কি কঠিন ধরে রেখেছে। তাহলে এ যেহেতু স্থির আছে, মনে রাখো এ যেহেতু স্থির আছে সেহেতু এবার এর জন্য এর মধ্যে একটা সংশক্তি বল কাজ করবে। আরে দেখো যে এর জন্য এর মধ্যে যেমন সংশক্তি বল কাজ করছে, আবার এর মধ্যে যেমন কি এ চলতে স্টার্ট করলো, তাহলে একেও গতিশীল করবে, একেও গতিশীল করবে, একেও গতিশীল করবে। কিন্তু এই লেয়ার যে মানে এই লেয়ারে যে সবথেকে নিচে লেয়ার, হ্যাঁ একদম বটম পয়েন্ট মানে একদম যে নিচে লেয়ার আছে এই লেয়ার ও তো স্থির আছে। তাহলে এবার এর সঙ্গেও কি, আরে এর সঙ্গেও তো এই কণা কি আছে? কন্ট্যাক্টে আছে। তাহলে এই কণা যেহেতু স্থির আছে কিন্তু এর জন্য এই কণাটা একে এবার স্থির রাখবে, এবার একে স্থির রাখবে। তার মানে কি এই মাঝখানের কণাগুলো পড়ে যাবে, ডোটানায় পড়ে যাবে। অ্যাকচুয়ালি কি এই লেয়ার বলতে তুই আমার সঙ্গে চল, আর এই লেয়ার কি যেটা হচ্ছে কি আছে একটা ওই আসঞ্জন বলা আছে। তাহলে এর জন্য এই লেয়ার কি হবে? এই লেয়ার যেহেতু স্থির আছে তাহলে এবার এর সঙ্গে এর একটা সংযুক্তি বল আছে। আরে এর সঙ্গে যেমন এদের সংযুক্তি বল আছে তখন এই লেয়ারের সঙ্গে উপরের লেয়ার কি সংযুক্তি বল আছে। তাহলে এই লেয়ার কি চাইছে? এদেরকে সামনে নিয়ে যেতে চাইছে। এবার এই লেয়ার কি করবে? পিছন দিকে ধাক্কা দেবে। কেন? যদি এ স্থির আছে যদি এই লেয়ার একে কি চাইবে? স্থির রাখতে চাইবে। তেমন যে এই লেয়ার বলছে তুই চল, এ বলছে না ভাই আমরা একটা পিছনে একটা আসঞ্জন বল কাজ করছে যেটা কঠিন তরলকে যেতে দিচ্ছে না। তার মানে কি এই লেয়ার চলতে স্টার্ট করবে কিন্তু এই আসঞ্জন বলের জন্য একে যেতে দিবে না। তাহলে যেহেতু যেতে দিবে না তাহলে কি? তাহলে এ স্থির, তাহলে ওর পাশে যে আছে ওকেও সে স্থির রাখবে। কেন? আসঞ্জন বল। মানে আলটিমেটলি এটা কেমন হবে? ঠিক এটা এরকম হবে দেখতে। একে আমরা কি বলি? ওর ভেলোসিটি প্রোফাইল, যে গতিবেগ পরিলেখ, ওর কি হচ্ছে? ভেলোসিটি প্রোফাইল। যে এই যে তরলের স্তর যদি বলি এটা তরলের স্তর, এটা সব তরল আছে। তাহলে এই স্তর কি? এই স্তর সব থেকে বেশি বেগ পেয়েছে মানে বল পেয়েছে, তাহলে এই স্তরটা চলতে স্টার্ট করবে। এবার এর জন্য কি? এবার এর জন্য এর মধ্যে সংশক্তি বল কাজ করবে। দেখো এর জন্য এর মধ্যে সংশক্তি বল, কারণ এই স্তর একে তার সামনের দিকে নিয়ে যাবে সংশক্তি বলের জন্য। এই স্তর একে বা তার সংশক্তির জন্য সামনে যাবে। কিন্তু আবার এখানে কি কাজ করে? নিচে যে আছে অ্যাডহেসিভ ফোর্স একে এবার আটকে রেখেছে। তাহলে এ যেহেতু আটকে আছে তাহলে এর জন্য কি এর মধ্যে সংশক্তি বল কাজ করবে, তাই তো? যে এর জন্য এর মধ্যে সংশক্তি বল কাজ করবে। তাহলে যেহেতু স্থির তাহলে এ এবার ওকে স্থির রাখার চেষ্টা করবে। এবার এ যেহেতু কি সামান্য এখানে অ্যাডহেসিভ ফোর্স কার মধ্যে বেশি পড়বে? যে সব থেকে নিচে আছে, যে সব থেকে নিচে আছে। কেন? যে সব থেকে নিচে আছে তার সঙ্গে কি একমাত্র কঠিন একদম ডাইরেক্ট লেগে আছে। তাহলে একে এর মধ্যে সব থেকে বেশি অ্যাডহেসিভ ফোর্স কাজ করবে। ওকে কি ও তো চাইছে দেখে, কেন? এর জন্য কি হবে? আরে এর জন্য সংশক্তির জন্য মানে এর জন্য এ বেগ পাবে, এর জন্য এও বেগ পাবে, এর জন্য এও বেগ পাবে, আবার এর জন্য এও বেগ পাবে। কিন্তু ও ডাইরেক্ট যুক্ত থাকার জন্য এর মধ্যে আবার সংশক্তি বলটাও বেশি। তাহলে এর জন্য কি
এর এও তো স্থির, তাহলে এও কি একই স্থির রাখার চেষ্টা করবে, মানে এই স্তর একে চলার চেষ্টা করবে, বাট এ ওকে থামাবে, এ ওকে নিয়ে যাবে, বাট এ জন্য কি এর মধ্যে আবার একটা ওই অ্যাডিসিভ যে ফোর্স ওর একটা সংসক্তি বল কাজ করবে। তাহলে দেখা যাবে যে ওই প্রত্যেকটা যে স্তরের যে বেগ, প্রত্যেকটা স্তরের যে বেগ, সেই বেগটা ঠিক এভাবে কমতে থাকবে। যে সব থেকে নিচে আছে তাহলে কি সে একদম মিনিমাম একটা পসিবল বেগের একদম সব থেকে মিনিমাম, মানে একদম প্রায় জিরোর কাছাকাছি, হ্যাঁ একদম প্রায় স্থির বলতে পারো। তাহলে তাহলে কি হবে, তাহলে এই স্তর কি সব থেকে বেশি বেগে চলবে। তাহলে এর জন্য এর মধ্যে একটা সংসক্তি বল কাজ করছে। তাহলে এই বেশি বেগটা, এই যেটা বেশি বেগ, দেখো এই বেশি বেগ ওর নিচের লেয়ারে কি কম যে বেগ তাকে তার গতির দিকে চালার চেষ্টা করবে, কিন্তু কিন্তু যে কম বেগ, এই কম বেগ কি এবার এর মধ্যে একটা সংসক্তি বল সৃষ্টি করবে, যেটা এই অ্যাডিসিভ ফোর্সের জন্য হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে ওই কোনো কঠিন তলের উপরে যখনই কোনো তরল প্রবাহিত হবে তখন ওর বেগটা কি আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে বেগটা হচ্ছে কমতে থাকে। তাহলে ওর যে প্রোফাইল হবে সেটা কেমন হবে, ঠিক একটা এরকম একটা প্রোফাইল তৈরি হবে, তাই তো, একটা এরকম একটা প্রোফাইল তৈরি হবে। তার মানে তুমি ধরো যে যখন চলতে স্টার্ট করলো, যখন চলতে কেবল স্টার্ট করলো তখন ওরা এই পয়েন্টে ছিল, ঠিক কিছুক্ষণ পর কি দেখবে এই কোণা এখানে এসছে, এই কোণা এখানে এসছে, এই কোণা এখানে এসছে, এই কোণা এখানে এসছে, এই কোণা এখানে, এটা এখানে এসছে। তার মানে কি যে অ্যাকচুয়ালি কি যে ওরা এরকম ছিল, ঠিক এরকম সেভ হয়ে গেল, দেখো ঠিক এরকম না, আরে কঠিন, ওরা এইখানে ছিল বাহ্যিক বলের জন্য কি ওরা একটা সেম কোণ অ্যাঙ্গেল করেছে, কিন্তু এখানে কি হবে এই কঠিনের ক্ষেত্রে হবে এই বাহ্যিক বল চলে গেলে এখানে কি হবে কঠিনের ক্ষেত্রে হবে এই বাহ্যিক বল চলে গেলে এই কঠিনটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে, কিন্তু তরল কি হবে, তরলের ক্ষেত্রে বাহ্যিক বল চলে গেল কি ও ফিরে আসতে পারবে না। কিন্তু একটা সিমিলারিটি আছে, এখানেও কি একটা ক্রিন্তন পীড়ন সৃষ্টি হচ্ছে, ঠিক এখানেও কি একটা ক্রিন্তন পীড়ন সৃষ্টি হবে। তার মানে কি হবে, তার মানে এটা ছিল এটা ছিল, তাহলে এটা কি এদিকে কি কাজ করছে, এদিকে মানে বেগ কাজ করছে, এদিকে ওয়াই মানে ডিসটেন্স, এটা এক্স অক্ষে ভি আর ওয়াই অক্ষ মানে এটা ডিসটেন্স আছে, তাই তো, এটা এই তলের সাপেক্ষে ডিসটেন্স, মানে এই স্তর এই ডিসটেন্সে, এই স্তর এই ডিসটেন্সে, এই স্তর এই ডিসটেন্সে, এটা ডিসটেন্স ভ্যারি করছে। তার মানে এই স্তরটা প্রথমে যখন চলতে কেবল স্টার্ট করলো তখন এরকম ছিল, ঠিক টি সময় পর কি দেখবো ওরা এরকম হয়ে গেছে, তাই তো, ওরা ঠিক এরকম হয়ে গেছে, তার মানে কি, তার মানে এদের মধ্যে একটা কোণ সৃষ্টি হবে, তাহলে এবার দেখো ওখানে কোণ সৃষ্টি হবে। তাহলে এই যে কোণ, এই কোণকে আমরা কি বলি, এই যে কোণ, এই কোণটাকে আমরা কি বলি, তুমি ধরো যে এখানে স্তর দুটো যে এখানে কি এখানে আমি 1 2 3 4 5 6টা দেখাইছি না, 6টা না, তুমি ধরলে দুটো আছে স্তর, কেমন ঠিক এরকম ব্যাপারটা, তুমি ধরো যে এখানে কি বলছো দুটো স্তর আছে এরকম, যে এটা কি আমাদের কঠিন তল, এটা আমাদের কঠিন তল আছে হলো, আর তুমি ধরো যে এখানে আছে একটা স্তর আর এখানে আছে একটা স্তর, তার মানে কি বলো, যে সব থেকে থাকে উপরে, তার মানে কি তার বেগটা সব থেকে বেশি হবে, কেন অ্যাডহেসিভ ফোর্স কোথায় সব থেকে বেশি নিচে, তাহলে এখানে কি অ্যাডহেসিভটা বেশি, তাহলে ও যত উপর দিকে আস্তে আস্তে উঠছে তত অ্যাডহেসিভ কি ফোর্স আস্তে আস্তে কমছে, তাহলে এর জন্য কি, তাহলে এর জন্য এরপরে এই সামনের দিকে যাওয়ার সংসক্তিটা বাড়ছে আর অ্যাডহেসিভটা কমছে, তাহলে যত আমি উপর দিকে যাব তত এর জন্য এর যে অ্যাডহেসিভ ফোর্স, মানে এখানে যে অ্যাডহেসিভ ফোর্স সৃষ্টি হয়েছে তাহলে এর জন্য ওকে আটকে রাখবে,
মানে কি যে অ্যাডিসিভ ফোর্স সৃষ্টি হয়েছে তাহলে কি এটা এবার একে এও স্থির, তাহলে এর জন্য কি একেও স্থির রাখবে, এ এবার একেও স্থির রাখবে, কিন্তু কি হবে আস্তে আস্তে কি হবে যত উপরে ঘুরবে তত কি ওর অ্যাডিসিভ ফোর্স আস্তে আস্তে কমবে। মানে অ্যাডিসিভ ফোর্সের জন্য যে স্থির আকারের টেন্ডেন্সি আস্তে আস্তে কমবে, তাই তো? কেন? এ একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, তাহলে এর মধ্যে কি অ্যাডিসিভ ফোর্স সবথেকে বেশি। এবার এর সঙ্গে এ আবার ডাইরেক্ট আছে, তাহলে কি এর জন্য কি এখানে অল্প সামান্য বেশি হবে। মানে অ্যাকচুয়ালি এখানে অ্যাডিসিভ ফোর্স সবথেকে বেশি, তাহলে এ স্থির আছে, তাহলে এও কি স্থির থাকার চেষ্টা করবে সামান্য, এও কি আরো সামান্য। তার মানে কি যে এই বেশি বেগ, এই প্রত্যেকটা কি যারা এই যে বেশি বেগ কম বেগগুলোকে তার সামনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কম বেগগুলি আবার বেশি বেগগুলোকে পিছন দিকে কি একটা স্পর্শকীয় বলের মাধ্যমে, তার মানে কি একটা হচ্ছে ওই তার গতিকে মন্দীভূত করছে। তার মানে কি দেখো কেস হচ্ছে দুটা, কি কেস? এই যে বেশি বেগ তার পরের যে কম বেগ তাকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যে কম বেগ সে আবার এই বেগটাকে কি করছে মন্দীভূত করছে, তাই না? যে বেশি বেগ তাহলে এর জন্য কি, তাহলে দেখো এর জন্য এর মধ্যে একটা সংযুক্তি বল কাজ করছে, এর বেগটা বেশি তাহলে ওকে বেশি দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আবার এখানে কি আছে অ্যাডিসিভ ফোর্স, এর জন্য একে স্থির রাখছে, তাহলে এর জন্য আবার একে স্থির রাখছে, তাহলে এর জন্য আবার একে স্থির রাখছে, তাহলে এর জন্য আবার একে স্থির রাখছে, আবার এর জন্য আবার একে স্থির রাখার চেষ্টা করছে, তাহলে কি এ এর বেগ বাড়াচ্ছে, এ এর বেগ বাড়াচ্ছে, এ এর বেগ বাড়াচ্ছে, কিন্তু আবার যে নিচে আছে ওর কি ও তো স্থির হয়ে আছে বা স্থির রাখছে, কেন? একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে কোঅর্ডিনেশনে তখন, তাহলে এ ওকে স্থির রাখছে, এ ওকে স্থির রাখার চেষ্টা করছে, ই ওকে স্থির রাখছে, তাহলে কি আমি যত নামছি নিচের দিকে তত এই প্রত্যেককে গতিবেগ বাড়ানোর চেষ্টা করছে, আর যত উপর দিকে উঠছি তত প্রত্যেকটা স্তর একে অপরকে স্থির রাখার চেষ্টা করছে। তার মানে কি, তার মানে ওদের কি হচ্ছে আলটিমেটলি ওদের আপেক্ষিক যে বেগটা সেটা কমে যাচ্ছে না। একে গতি দিচ্ছে সামনের দিকে, ভাই তুই আমার সঙ্গে চল সংশক্তির জন্য, আবার এখানে যে আছে এরও তো সংশক্তি আছে, কি সংশক্তি? স্থির, তাহলে ইওকে স্থির, মানে এই কণাগুলোর মধ্যে কি কাজ করছে দুটো সংশক্তি কাজ করছে, একটা এর জন্য সংশক্তি, একটা এর জন্য সংশক্তি, তাহলে এর জন্য এর মধ্যে কি সংশক্তি? ভাই তুই আমার সঙ্গে চল, হ্যাঁ যে আমি তোকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে, তাহলে এর সঙ্গে এর কি সংশক্তি? এই বলছে ভাই তুই আমার সঙ্গে চল, আমি তোকে নিয়ে যাচ্ছি, কিন্তু এবার এর সঙ্গে এর কোন সংশক্তি কাজ করছে? ভাই আমি আছি স্থির, তাহলে আমার জন্য তুইও স্থির থাক, তাহলে আমি যত দাম নামছি নিচের দিকে তত প্রত্যেকের স্তর কি ওকে তার যেদিকে বেগ বেশি, তাহলে যাদের বেগ বেশি, যারা বেশি বেগ তারা কম বেগকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, বাট যারা কম বেগ তারা এবার বেশি বেগকে পিছন দিকে সরাচ্ছে। তার মানে কি, তাহলে আলটিমেটলি কি হবে ওদের আপেক্ষিক বেগটা কমছে না বাড়ছে? কমে যাচ্ছে না, কেন? এ ওকে সামনে নিয়ে যাচ্ছে, বেশি বেগ কম বেগকে সামনে দিকে, আর যারা কম বেগ ওরা আবার বেশি বেগকে পিছন দিকে ছাড়ছে, তার মানে কি একটা আপেক্ষিক বেগকে হ্রাস করানোর চেষ্টা করছে। তাহলে সেম তুমি ধরো যে এই মাত্র দুটি স্তর, এই দুটি স্তর, তাহলে এই যে উপরের স্তর, তাহলে তার মধ্যে বেগটা বেশি আছে, তুমি ধরো যে এর বেগ হচ্ছে ভি, তাহলে এর বেগ কত হবে? সামান্য বেশি হবে, ভি প্লাস ভি, তাই না? যে এর বেগের সাপেক্ষে এর বেগটা বেশি, তাই তো? আবার এর সাপেক্ষে এর বেগটা কম, এর সাপেক্ষে এর বেগটা কম, এর সাপেক্ষে এর বেগ কম, কেন? কারণ আমি যত নিচের দিকে নামছি তত এর জন্য কি এর সংশক্তি বলটা, আমি যত নামছি নিচের দিকে তত কি এর জন্য এর সংশক্তি, এর জন্য এর সংশক্তি আস্তে আস্তে কি হচ্ছে কমছে, আবার এর জন্য কি সংশক্তি আস্তে আস্তে কমছে, মানে আলটিমেটলি কি হবে যে এ সবথেকে বেশি, মানে বেশি বেগ কম বেগকে বাড়াচ্ছে, বাট কম বেগগুলো বেশিকে আবার কমাচ্ছে, কেন? এর এবার অ্যাডিসিভ ফোর্সের জন্য সংশক্তি বল, তাহলে এর বেগটা বেশি এর বেগটা কম, তাই তো? এর বেগটা বেশি এর বেগটা কম, তাহলে তুমি ধরো যে এটা কত আছে, এটা হচ্ছে y ডিসটেন্সে আছে, এটা থাকবে কত, এটা হচ্ছে y প্লাস dy আছে, কেন? কারণ কি, কারণ তুমি ধরো যে এই দুটো স্তরটা কি হলো, এটা এই দুটি স্তর এখানে আছে, তাহলে এটা ভি এটা আছে ডিভি, তার মানে তুমি ধরতে পারো, তাহলে বলো তাহলে এই এত দুটো কত হবে, এত দুটো কত হবে?
এটা কত, এটা তো ভি, এটা তো কত, এটা তো ভি, এটা ভি। তাহলে এই যে এতটুকুটা, তাহলে এই তুমি ধরো যে এটা একটা স্তর, এটা একটা স্তর, তাহলে এটা হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে ভি, তাহলে এটা কত হবে ডিভি, তাহলে এটা কত হচ্ছে ডিভি। আর ঠিক সেম ভাবে তাহলে এটা কত হবে, এটা হবে ডি ওয়াই, তাই তো, এটা হলো ডি ওয়াই। যে অ্যাকচুয়ালি তুমি কি করলে, তুমি এখানেই এটা ধরলে, এই যে এটাই এখানে আছে, তাহলে এটা কত হবে থিটা, তাই তো, এটা হবে থিটা। তাহলে এটা হচ্ছে ভি, এটা ভি, তাহলে এটা কত হবে, এটা ডিভি। এটা একটা স্তর যে ভি ইউ ভি প্লাস ডিভি চলছে, এই চলছে ভিতে চলছে, তাহলে এটা কত হবে ডিভি, এটা ডিভি, এটা কত হবে, এটা ওয়াই, এটা ওয়াই প্লাস ডিওয়াই, তাহলে এটা কত হবে ডিওয়াই, তাই তো। তাই তুমি এখান থেকে তুমি তাহলে কি পাবে, কি পাবে, এখানে পাবে হচ্ছে tan থিটা। বলো tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত ডিভি বাই ভূমি কত হচ্ছে ডিওয়াই, তাই তো। তাহলে tan থিটা মানে কত হবে, লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে এই দুটো লেয়ার খুব, মানে দুটো লেয়ার কি এত মনে কি ফাঁকা জায়গা আছে না, তো এটা একদম খুব কাছাকাছি আছে। তাহলে এই দুটো লেয়ারের মধ্যে কি অ্যাঙ্গেলটা খুব কম হয়, দুটো লেয়ারের মধ্যে অ্যাঙ্গেল খুব কম হয়। তাহলে অ্যাঙ্গেল যদি খুব কম হয়, অর্থাৎ থিটা যদি 0 কাছাকাছি, তবে tan থিটা মানে কত হয় থিটা, তবে থিটা কত হবে ডিভি বাই ডিওয়াই। বোঝা গেল, বোঝা গেল, তাই তো, ডিভি বাই ডিওয়াই। তার মানে যে একটা লেয়ার কিভাবে চলছে, এভাবে, একটা এভাবে, তাহলে দুটো লেয়ারের মধ্যে যেটাই বেগের ডিফারেন্স নাকি এটা বোঝাচ্ছে, তাই না, এই যে এটাই কেমন বেগের ডিফারেন্স, এটা ভি, এটা ভি, এটা সামান্য বেশি কত, এটা ডিভি মানে ডিভি, আর এটা কি আমাদের দুটো লেয়ারের মধ্যে ডিসটেন্সটা কত ডিওয়াই। তাহলে tan থিটা মানে কত হবে ডিভি বাই ডিওয়াই, মানে থিটা হবে ডিভি বাই ডিওয়াই, তাই ঠিক তুমি পেয়ে যাবে। এই থিটা, এই থিটাকে আমরা কি বলি, থিটাকে আমরা কি বলি ক্রিম্পটন বিকৃতি, তাহলে এটা মানে কি ক্রিম্পটন বিকৃতি, তাহলে এটা মানে কি ক্রিম্পটন বিকৃতি। তাহলে এবার আমরা কি জানি, আমরা জানি যে তাহলে যখনই বিকৃতি হবে তখনই কি, তখনই দেখো তো, তখন এ যখনই চলতে স্টার্ট করছে তখনই এ তরলের আবার পিছন দিকে কি কাজ করছে, একটা স্পর্শকীয় বল কাজ করছে, যেমন এই কঠিন, এই যখনই চলতে যখনই বাহ্যিক বল দেওয়া হলো, যখনই বিকৃতি ঘটলো তখনই একটা স্পর্শক একটা বল কাজ করেছে। ঠিক সেভাবে এ তো চলতে স্টার্ট করলো, কিন্তু এর মধ্যে এই প্রত্যেকটা কণার মধ্যে কে কাজ করেছে, এই যে অ্যাডিসিভ ফোর্স, এই অ্যাডিসিভ ফোর্সের জন্য যে সংশক্তি বল এবার পিছন দিকে কেমন এ চলছে এই সাইডে, তখন কি এবার এর জন্য কি, এর জন্য এ তো হচ্ছে স্থির, তাহলে এর জন্য এর মধ্যে একটা সংশক্তি বল, তাহলে এ ওকে পিছন দিকে ধরে রেখেছে। তার মানে এ যখনই এই শেপ হয়ে যাবে তখনই এর মধ্যে আবার কি সৃষ্টি হবে, একটা স্পর্শকীয় বিপরীতমুখী বল সৃষ্টি হবে। তার মানে এবং এই থিটা বলতে কি বোঝায় ক্রিম্পটন পীড়ন, তাহলে আবার আমরা কি জানি পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে F বাই A মানে কি পীড়ন, তাহলে F বাই A কত হবে প্রপোর্শনাল টু হবে থিটা, তাই তো। তাহলে F বাই A প্রপোর্শনাল হবে থিটা, থিটা মানে কি, থিটা মানে কি dv বাই dy, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে F কত হবে প্রপোর্শনাল টু A ইনটু dv বাই dy। এই যে যখন এই প্রপোর্শনাল চিহ্ন উঠে যাবে তখন কি আসবে, তখন আসবে হচ্ছে F ইকুয়ালস টু ইটা ইনটু A ইনটু dv বাই dy। এই যে ইটা, এই ইটাকে আমরা কি বলা হয়, এই ইটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, তাই তো। এবং এই যে যেমন তোমার ছিল যে তোমরা ইয়ং গুণাঙ্ক পড়েছো, তেমন এটা উঠে কে আসতো, ইয়ং গুণাঙ্ক আসতো, ওয়াই আসতো, তেমন এক্ষেত্রে কি ওটা ছিল কঠিন, তাহলে কঠিনের ক্ষেত্রে কি আমাদের যে ইলাস্টিসিটিটা কাজ করছে, যেমন ইয়ং গুণাঙ্ক, বাট এখানে কি তরল, তাহলে এখানে কি কাজ করছে, এখানে কাজ করছে ইটা, এখানে ইটা কাজ করছে, তাই তো, এখানে ইটা কাজ করছে। তাহলে ইটা, এই ইটাকে আমরা কি বলি সান্দ্রতাঙ্ক, এই ইটাকে কি বলে সান্দ্রতাঙ্ক। হ্যাঁ, আবার একে আবার লেখা যায় এভাবে যে F ইকুয়ালস টু মাইনাস ইটা ইনটু A dv বাই dy।
এই মাইনাস চিহ্ন কেন? কারণ অ্যাকচুয়ালি এই যে ফোর্সটা দেখো, এই যে এটা কি পীড়ন না, এটা মানে পীড়ন। তাহলে এই পীড়নে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্স কোন দিকে কাজ করে? তার প্রতিক্রিয়া বল। তাহলে এই ফোর্সটাই কি তার তলের সঙ্গে স্পর্শকীয় পশ্চাৎমুখী বল বা বিপরীতমুখী বল। তাহলে এই যে এই এফটা কি হয় মাইনাস, কেন এই এফটা কি তার বিপরীতমুখী বল বোঝায়। এবং এই যে ফোর্স, এই ফোর্সকে আমরা কি বলি? সান্দ্র বল। এই যে ফোর্স, এই আমরা ফোর্সকে আমরা কি বলি? সান্দ্র বল। এবং তোমাদের বইয়ে দেখবে, তোমাদের বইয়ে এভাবে প্রমাণ করে দেওয়া নাই। তোমাদের বইয়ে কি দেওয়া আছে? দেওয়া আছে 1 নাম্বার F proportional to A, আর সেকেন্ড F proportional to dv by dy। তাহলে তোমাদের প্রথম ক্ষেত্রে বলা আছে যে সান্দ্র বল তার যে ক্ষেত্রফল তার সঙ্গে সমানুপাতিক, এবং এই যে dv by dy, এই যে dv by dy, এই dv by dy এর নাম আছে, একে বলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা একে বলা হয় গতিবেগের নতিমাত্রা। একে কি বলে? একে বলে গতিবেগের নতিমাত্রা। হ্যাঁ, তার মানে তোমাদের বইয়ে দেখবা ডাইরেক্ট দেওয়া আছে যে ভিসকাস ফোর্স বা সান্দ্র বল তলের যে ক্ষেত্রফল তার সঙ্গে সমানুপাতিক, এবং যে তার যে গতিবেগের নতিমাত্রা তার সঙ্গে আবার হয় সমানুপাতিক। এবং এই দুটাকে যদি যৌগিক ভেদ করো তাহলে কি পাবে? যে F proportional to A into dv by dy, তাহলে F কত হবে? ইটা into A into dv by dy। তোমাদের বইয়ে দেওয়া আছে এরকম দুটাকে প্রপোর্শনাল করে বার করেছে, আর এটা আমি একদম ডিরেক্ট একদম ক্যালকুলেশন করে বার করলাম। তার মানে কি দেখো, তাহলে এবার দেখো সেম না, এটা আর এটা কি একদম সম্পূর্ণ একই। তাহলে F এর সঙ্গে A মানে ক্ষেত্রফল, এটা কোন ক্ষেত্রফল? এই তলের ক্ষেত্রফল। এই যে এটা একটা লেয়ার এই চলছে, এর নিচে এই লেয়ারটা আছে। তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা, এটাকেই এখানে যে আছে না ক্ষেত্রফল A, এই ক্ষেত্রফল কোনটা? এই যে তলের যে উপরে তলের যে ক্ষেত্রফল। কেন বলতো? এই ক্ষেত্রফল বাড়লে এই ভিসকাস ফোর্সটা কি হবে? বাড়বে। কেন বাড়বে? ক্ষেত্রফল বাড়লে ভিসকাস ফোর্সটা বাড়বে। কেন বাড়বে? দেখো, যত ক্ষেত্রফল বাড়বে, দেখো যত ক্ষেত্রফল বাড়বে, এটা হ্যাঁ এই যে এই ক্ষেত্রফলটা, যত ক্ষেত্রফল বাড়বে তত কি তত প্রত্যেকটা মলিকিউলস বাড়বে। দেখো যত ক্ষেত্রফল বাড়বে তত কি তত জলের মলিকিউলস বাড়বে। জলের যত বেশি মলিকিউলস বাড়বে তত এর জন্য এর উপরে বাধা, এর জন্য এর উপরে বাধা, কি যত বেশি মলিকিউলস বাড়বে তাহলে তত বেশি কি একটা ওই কোহেসিভ ফোর্সের জন্য, মানে অ্যাকচুয়ালি এই অ্যাডিসিভ ফোর্সের জন্য যে কোহেসিভ ফোর্স তার এটার বাধাটাও আস্তে আস্তে বাড়বে। এবং এটা কি আছে? গতিবেগের নতিমাত্রা। এই গতিবেগের নতিমাত্রাকে, এই যে যেটা আছে গতিবেগের নতিমাত্রা, একে তুমি এবার দুটো ফর্মে লিখতে পারো। কি করে? দেখো এটা কি আছে? গতিবেগের নতিমাত্রা, মানে একে তুমি এবার ভাগ করে লিখতে পারো A প্রপোর্শনাল dv আর F কত? প্রপোর্শনাল টু 1/dy। তাই তো বলো, লেখা যাবে না? তুমি এটাকে আবার ভাগ করে দিলে, তাহলে F প্রপোর্শনাল dv আবার F প্রপোর্শনাল 1/dy। দেখো যত বেশি বেগ বাড়বে তত বাধা বল কি তার সমানুপাতিক। কেন? যত বেশি বেগ বাড়বে, আগে মনে রেখে নাও যে অ্যাকচুয়ালি দেখো যে অ্যাকচুয়ালি কেন ফোর্স বাড়লে, মানে বেগ বাড়লে কেন ওর বাধা বলটা বাড়বে। দেখে নাও যে এই ফোর্সটা কি বাড়ছে, ফোর্স মনে রাখো। হ্যাঁ, এই ফোর্স বাড়ছে, ফোর্স বাড়ছে মানে কি? যদি বলি বল আছে, ফোর্স আছে, ফোর্স আছে মানে বল আছে। তাহলে বল আছে মানে কি? তোমরা কি জানো? F equals to m into a। তাহলে ফোর্স আছে তার মানে কি? ও ত্বরণ কাজ করছে, ঠিক কি না? ফোর্স আছে মানে ও ত্বরণ কাজ করছে, এবং ত্বরণ কাজ করছে মানে বেগ আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই উপরের যে লেয়ারের যে স্তর তার বেগ কি বাড়তেই থাকবে? বলো শুধু একবার, যে উপরের যে লেয়ার সেখানে ফোর্স কাজ করছে। অ্যাকচুয়ালি ফোর্স কাজ করছে মানে কি? ত্বরণ কাজ করছে। ত্বরণ কাজ করছে মানে কি? বেগ আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই উপরের লেয়ারে যে বেগ সেটা কি বাড়তে থাকবে? না, বাড়তে থাকবে না। কেন? কারণ এই লেয়ার যখন চলছে তখন এই যে অ্যাডিসিভ ফোর্স
তারও কি, তারও আস্তে আস্তে একটা এই অ্যাডিসিভ ফোর্সের জন্য যে সংযুক্তি বস্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। তাহলে ওর যে এগেইনস্টে কি কাজ করছে, একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল বা একটা স্পর্শকীয় বল, অ্যাকচুয়ালি এটা প্রতিক্রিয়া বল না, একটা ওই এই যে অ্যাডিসিভ ফোর্স ওর জন্য কি একটা সংযুক্তি বল যে পিছন দিকে কাজ করছে। তার মানে যে এরপর যে ওর যে ফোর্স কাজ করছে মানে কি, ওটা বেগে যাচ্ছে, কিন্তু এই ফোর্সটা কিন্তু কি হয় কিছুক্ষণ পরে শূন্য হয়ে যায়। ফোর্সটা কি বললাম, ও যে ফোর্সে এগোচ্ছে সেই ফোর্সটা কি হয় কিছুক্ষণ পর শূন্য হয়ে যায়। কেন, কারণ এ যত এগোবে, কি বললাম ভালো করে ভাবো, যে এ ফোর্স কাজ করছে তার মানে ত্বরণ কাজ করছে, মানে বেগ বৃদ্ধি হচ্ছে। কিন্তু বেগ তো বৃদ্ধি হয় না, প্রথম থেকে বেগ বাড়ে, তারপরও একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে ফ্লো করে। তাহলে কনস্ট্যান্ট বেগ, তাহলে বেগের মানটা কি কনস্ট্যান্ট, তাহলে বেগের মান কনস্ট্যান্ট মানে কি, তাহলে এ কত হবে, এ কত হবে 0। বেগের মান যদি ও সমবেগে চলে, তাহলে সমবেগে চলার ক্ষেত্রে মানে কি, তাহলে বেগের বৃদ্ধি হচ্ছে না, তাহলে ত্বরণ তলে 0। তাহলে আমরা কি দেখি, প্রথমে এই স্তরটি বেগ আস্তে আস্তে বাড়ে, তারপর একটা কনস্ট্যান্ট বেগ হয়ে যায়। কেন, ওর এগেইনস্টে কি কাজ করছে, একটা স্পর্শকীয় যে বাধা বল, যেটাকে আমাদের এই সান্দ্র বল। তাহলে প্রথম স্তরটি বেগ আস্তে আস্তে বাড়ে, তারপর বেগটাকে কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে বেগ যখনই কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে বেগ যখনই কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে তখনই কি হবে, তাহলে তখনই ত্বরণ শূন্য হয়ে গেছে। তাহলে ত্বরণ শূন্য, তাহলে ত্বরণ শূন্য মানে কি, তখন এই ফোর্সটা কাজ করছে না। তাহলে এই ফোর্সটা কাজ করছে না মানে, তাহলে এই ফোর্সের এগেইনস্টে কে কাজ করেছে, এই বাধা বল কাজ করেছে। তাহলে যদি বলা হয় এই ফোর্স যত বেশি কাজ করবে, মানে বেগ যত বেশি হবে, তত কি হবে, কিছুক্ষণ পর এও কি ওকে বাধা দিয়ে দেবে। তাহলে এই ফোর্স যত বেশি কাজ করবে, তাহলে কি বাধা বল কি ঠিক ওকে বেশি করে দেবে, ঠিক ওকে আটকাই দেবে, মানে ওকে সমবেগে নিয়ে যাবে। মানে প্রথম থেকে ফোর্স অনেক বেশি, ঠিক আছে, ফোর্স অনেক বেশি আছে, কিন্তু কি হয়, ফোর্স বেশি মানে ত্বরণ কাজ করছে, মানে বেগ আস্তে আস্তে বাড়ছে, কিন্তু কিছুক্ষণ পর কি হয়, ও একটা সমবেগে চলে। তাই কি এরকম যে নদীর উপরে জল বেগ বাড়ছে, তাহলে কি বাড়তে কি এক সময় একটা আলোর বেগে ফ্লো করে কি, না তো না। তাহলে প্রথমে বেগ বাড়ে, তারপর আস্তে আস্তে বেগটা কনস্ট্যান্ট হয়ে যায়। কেন কনস্ট্যান্ট, তাহলে বেগের মানটা কনস্ট্যান্ট, মানে ত্বরণ নাই, তাহলে ফোর্স কত, 0। তাহলে এই ফোর্সের বিরুদ্ধে নিষ্ক্রিয় ফোর্স কাজ করেছে, যার জন্য মোট লব্ধি বল 0, ত্বরণ 0 কাজ করছে। তাহলে এই ফোর্সের মান যত বেশি হবে, তত প্রাথমিক বেগ বেশি আছে। কেন, প্রথম থেকে ফোর্স বেশি, ত্বরণ বেশি, তাহলে প্রাথমিক বেগটা মানে বেগটা বেশি আছে। কিন্তু কিছুক্ষণ পর কি হয়, ওই বেগটাকে ম্যাক্সিমাম দিয়ে তারপর আস্তে আস্তে কনস্ট্যান্ট হয়ে যায়। কেন, ওই ম্যাক্সিমাম কি হতে এই যে বেগটাকে ক্যান্সেল করে দেয়। তার মানে এই বেগ যত বেশি চলবে, তত কি ওর এগেইনস্টে যে বাধা বল তত বেশি হবে। সাপোজ আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার বাইকের স্পিড যত বেশি হবে, তত কি তোমার বাধাটাও তত বেশি হবে। কি বললাম, যে তুমি যত বাইক নিয়ে এগোচ্ছ, তুমি যত স্পিডে তোমার বাইক যাচ্ছে, দেখবে তোমার যে বায়ুর যে ধাক্কাটা সেটাও বেশি হবে। তাহলে যে বায়ুর যে ধাক্কাটা, ওটাই কি তুমি এগোচ্ছ সামনের দিকে, বাট বাধা কোন দিকে যাচ্ছে, তার সামনের দিকে, মানে তুমি এগোচ্ছ সামনের দিকে, তাহলে এই বাহ্যিক বলের কি বিরুদ্ধ দিকে ঠিক আছে একটা বায়ু বাতাস কাজ করছে। তাহলে তুমি বেগ যত বাড়বে, তত বায়ু বাধা তত হচ্ছে বাড়বে। তাহলে এই যে বাধাটা কি ওই যে বেগের সঙ্গে সমানুপাতিক, এবং ডিস্টেন্সের সঙ্গে ভিসকাস ফোর্স কি ব্যস্ত, তাই না। দেখো তুমি যত উপর দিকে উঠবে, তুমি যত উপর দিকে উঠবে, তত এর জন্য এত স্থির আছে, তাহলে এর জন্য এর সংযোগ আস্তে আস্তে কমবে। তাহলে এর তো কাজ স্থির রাখা, তাহলে ওকে স্থির রাখবে, ওকে স্থির রাখবে, কিন্তু যত তুমি উপর দিকে উঠবে, তত এর জন্য এর একটা সংযোগ আস্তে আস্তে কমবে। এর সঙ্গে সবচেয়ে বেশি, কেন, এই যে একদম ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে, ওকে আটকাবে, ওকে সামনে আটকাবে, তাহলে যত পদে উঠবে, তত ভিসকাস আস্তে আস্তে কি হবে, কমবে, তাই তো, ডিস্টেন্স সঙ্গে ভিসকাস কমছে। তার মানে আলটিমেটলি এই ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা যে নতিমাত্রা, তার সঙ্গে ফোর্সটা হচ্ছে সরল সম্পর্ক। তার মানে কি পেলে তোমরা আলটিমেটলি
তোমরা কি পেলে, তাহলে আলটিমেটলি তোমরা পেলে, তাহলে আলটিমেটলি তোমরা কি পেলে, তোমরা পেলে হচ্ছে f equals to eta into a into dv by dy, তাই তো? তাহলে এখানে মাইনাসটা কি, মাইনাস শুধু অভিমুখ বোঝায়, ওর বিপরীত দিকে, কিন্তু মান না। তাহলে এখানে মানের ক্ষেত্রে মাইনাস দিলাম না, তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে f by a into dv by dy। তাহলে এবার তোমাকে এটার যে সান্দ্রতাঙ্ক তার সংজ্ঞা দিতে হবে। a dv by dy ধরলে যে 1 এবং a ধরলে 1, তাহলে এটা কত হবে f, তাই তো? তাহলে এবার আমরা এটার সংজ্ঞা দেব। এই dv by dy কি বোঝায়, গতিবেগের নতিমাত্রা। তাহলে তাহলে একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অ্যাপ্লাই করব সেটা কি আমাদের সান্দ্রতাঙ্ক, ঠিক কি না? দেখো তো, এই যে বললাম না যে এই তরলের স্তরটি প্রথমে কি বেগ বাড়ছে, তারপর কি একটা কনস্ট্যান্ট বেগে ফ্লো হয়। তাহলে এই বাহ্যিক বলের বিরুদ্ধে কি যে ভিসকাস ফোর্স কাজ করছে সেটা কোন একটা মুহূর্তে কি হয়, ওর সমান হয়ে যায়, তাই সমান হয়ে যায়। তার মানে কি, তাহলে আমি যে বাহ্যিক বলটা অ্যাপ্লাই করব সেটাই কি ওর যে ভিসকাস ফোর্স তার সঙ্গে সমান, তাই না? যে এই বলটা আমি ফ্লো করার চেষ্টা করছি, বাট এর জন্য যে এই অ্যাডহেসিভ ফোর্সের জন্য যে কোহেসিভ ফোর্স ও কি আবার একে বাধা দিচ্ছে। তাহলে কি হবে, তাহলে যে কোন এক সময় এই বল আর এই যেটা আছে না ভিসকাস, সেটা কি হবে, সমান হয়ে যাবে। তার মানে যে উপরে কি বেগগুলো সবাই একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে চলবে, মানে প্রথম দিকে কি বেগ বাড়বে, তারপর একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে ফ্লো করে। তাহলে কনস্ট্যান্ট বেগে ফ্লো করার জন্য এই ফোর্স আর এই ফোর্স কি হবে, সমান। তাহলে যেটাই আমার ধাক্কা বল ওটা কি আমার বাধা বলের সঙ্গে সমান হয়ে যায়। তাহলে কি বেগটা কনস্ট্যান্ট বেগে ফ্লো করে। তার মানে যে বল প্রয়োজন হয়, তাহলে যে বল কি প্রয়োজন, তাহলে সেই বলটা কি হচ্ছে ভিসকাস ফোর্স, তাই না? একই তো হয়ে যায় না? তাহলে একক তোমরা বলতে পারো যে পাশাপাশি দুটি স্তরের মধ্যে একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রে বলে যে পরিমাণ বলের প্রয়োজন সেটা কি আমাদের ভিসকাস ফোর্স, এবং সেটা আবার সেটা মানে কি আমাদের ওই তরলের সান্দ্রতাঙ্ক। এবং এই তরলের সান্দ্রতাঙ্ক নির্ভর করে কার উপরে, যে তরলের প্রকৃতির উপর, তাই তো? এই যে ইটা আবার কি নির্ভর করে কার উপরে, তরলের যে প্রকৃতি তার উপর নির্ভর করে। ক্লিয়ার? তাহলে এটাকে বলবো যে একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখার জন্য একক ক্ষেত্রে বলে যে পরিমাণ বলের প্রয়োজন তাকে কি বলে আমরা সান্দ্রতাঙ্ক। তাহলে এবার যে ইটার এবার আমরা দেখব মাত্রা, ইটার মাত্রা এবং একক। প্রথমে আগে বলি একক কত হবে, তাহলে ইটা এর একক মানে ডাইন বাই সেন্টিমিটার স্কয়ার ইনটু বেগ মানে কি, বেগ মানে সেন্টিমিটার পার সেকেন্ড ইনটু সেন্টিমিটার, তাই তো? সেমি কি হলো, কাটলো। বেগ মানে সেন্টিমিটার পার সেকেন্ড বাই ডিএক্স, ডিসটেন্স সেন্টিমিটার, তাহলে কত হবে ডাইন ইনটু সেন্টিমিটার, সরি ডাইন এটা কত, এটা তো 1 বাই সেকেন্ড, ও উল্টা হবে সেকেন্ড ইনটু সেন্টিমিটার মাইনাস 2, তাই তো? তার মানে এই একক, তাহলে ইটা এর সিজিএস কত হয় ডাইন সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2, এবং এটাকেই আমরা একসঙ্গে কি বলা হয় পয়েজ, কি বলি পয়েজ। এটা হচ্ছে সিজিএস, এটা আমাদের সিজিএস। এবার এসআই, তাহলে এসআই কত হবে নিউটন পার কত মিটার স্কয়ার ইনটু কত হবে, ইনটু হবে মিটার পার সেকেন্ড ইনটু মিটার। তাহলে এটা কাটলো, তাহলে কত হলো নিউটন পার মিটার স্কয়ার ইনটু সেকেন্ড। এই নিউটন পার মিটার স্কয়ার মানে পাস্কাল, তাহলে কি হলো পাস্কাল ইনটু সেকেন্ড, তাই তো? পাস্কাল ইনটু সেকেন্ড। আবার একে আবার বলে কৈশলী,
তাই তো? এই পাস্কাল ইনটু সেকেন্ড একে কি বলে পিএল মানে পয়সলি বলে, আবার একে বলে ডেকা পয়েস। কি বলে? ডেকা পয়েস। যে তাহলে এই একক কি, তাহলে সিজিএস এর একক হয় পয়েস, আর আমরা কি লিখি এসআই তে পাস্কাল সেকেন্ড মানে পয়সলি মানে ডেকা পয়েস, মানে ডেকা পয়েস। ক্লিয়ার? এবার যদি বলে এদের মধ্যে এবার সম্পর্ক, যদি বলে এবার সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক, সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক, যে কি হবে সম্পর্ক দেখো, তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার ইনটু সেকেন্ড হলো। এবার একে আমাকে এই আমাকে কনভার্ট করতে হবে। তো দেখো তাহলে 1 নিউটন মানে কত? 10 পাওয়ার 5 বাই 1 মিটার স্কয়ার, তার মানে 10 পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। কেন? 1 মিটার মানে 100, দুটো মিটার মানে 10 স্কয়ার ইনটু 10 স্কয়ার ইনটু সেকেন্ড। তাহলে কাটলো, তাহলে কাটলো কত? 10 9 সেন্টিমিটার মাইনাস সেকেন্ড। তাহলে এটা বলে কি বুঝি আমরা? পয়েস। আর এটা মানে কি? এটা মানে 1 পাস্কাল সেকেন্ড বা 1 ডেকা পয়েস। তাহলে 1 পাস্কাল সেকেন্ড মানে 10 পয়েস, কিংবা 1 ডেকা পয়েস মানে 10 পয়েস। ক্লিয়ার? এটা ওদের মধ্যে সম্পর্ক। এবার মাত্রা, এবার হচ্ছে এটা অবশ্যই তোমরা নোট করবে। এবার মাত্রা, এবার মাত্রা, এবার মাত্রা কাকে বলবো? মাত্রা, তাহলে এফ এর মাত্রা, এর মাত্রা, এই যে আছে গতিবেগের মাত্রা ওর মাত্রা। তাহলে এফ এর মাত্রা কত? এম এল টি পাওয়ার -2 বাই এ মানে হচ্ছে এল স্কয়ার। আর গতিবেগের মাত্রা মানে কি হবে? এটা বেগ, এটা ডিসটেন্স, তাহলে এল টি ইনভার্স বাই হচ্ছে এল, তাই না? এল টি ইনভার্স বাই এল, তাহলে এল এল কাটলো, এটা কাটলো, এটা -1, এটা কাটবে, তাহলে কি হবে? তাহলে থাকবে হচ্ছে এম এল ইনভার্স টি ইনভার্স, এটা হচ্ছে মাত্রা, তাই তো? এই এল এল কাটবে, এই এল আর এই এল আবার কাটবে, তাহলে টি পরে -2 টি ইনভার্স কাটবে একটা, তাহলে টি মাইনাস কাটবে এম এম এল ইনভার্স টি পরে -1, এটা কাটবে ওর মাত্রা। ক্লিয়ার? তাহলে সান্দ্রতাঙ্ক কাকে বললাম? ওটা নির্ভর করে কার উপরে? 1 নম্বর পদার্থ, যে তরল পদার্থ তার উপর নির্ভর করে ওর একক মাত্রা। এবার যদি বলে যে 1 পয়েস কাকে বলে? 1 পয়েস, 1 পয়েস, তো 1 পয়েস, তাহলে 1 পয়েস মানে কি? 1 পয়েস, এই 1 পয়েস মানে লিখবো যে 1 ডাইন বাই কত? বাই হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, আর ইনটু হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বাই 1 সেমি, তাই না? দেখো এটা 1 পয়েস মানে 1 ডাইন বাই 1 সেমি স্কয়ার ইনটু 1 সেমি পার সেকেন্ড বাই 1 সেন্টিমিটার। তাহলে এই 1 পয়েস বলতে বলবো এই ডিওয়াই, এই ডিওয়াই বলতে কি বোঝায়? দুটি স্তরের মধ্যে ডিসটেন্স, তাই তো? পাশাপাশি দুটি স্তরের মধ্যে ডিসটেন্স। তাহলে আমি কি বলবো? 1 পয়েস কাকে বলবো? 1 সেন্টিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি স্তরের মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য 1 সেন্টিমিটার স্কয়ার তলে যদি 1 ডাইন বল প্রয়োগ করতে হয়, তবে সেই তরলের সান্দ্রতা কত হবে? 1 পয়েস। কি বললাম? এটা মানে কি ডিওয়াই, তাহলে দুটি স্তরের মধ্যে ডিসটেন্স 1 সেমি, তাহলে 1 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি তরলের মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কয়ার আপেক্ষিক বেগ বজায় রাখার জন্য 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলে যদি 1 ডাইন বলের প্রয়োজন হয়, তবে এটাকে আমরা কি 1 পয়েস। ক্লিয়ার? এবার তাপমাত্রার সঙ্গে সান্দ্রতা নির্ভর করে, যে তাপমাত্রা বাড়লে
তার যে সান্দ্রতা সেটা হচ্ছে কমে যায়। কার? তরলের ক্ষেত্রে। যে তাপমাত্রা বাড়লে তরলের যে সান্দ্রতা সেটা হচ্ছে কমে যায়, তাই তো? যে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কমে যায়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বেড়ে যায়। কেন? তুমি কোনো গ্যাসকে যখনই তাপমাত্রা প্রয়োগ করবে তত ওর মধ্যে কি ওই লম্ফঝম্প বেড়ে যাবে, মানে ওরা তত বেশি কি গতিবেগ নিয়ে ছোটাছুটি করবে। তাহলে যত বেশি কি ছোটাছুটি করবে তত ওর মধ্যে দিয়ে কোনো বস্তু পড়লে ওকে সহজে যেতে দিবে না, সহজে যেতে দিবে না। সেই জন্য তাপমাত্রা বাড়লে তরলের যে সান্দ্রতা সেটা কমে যায় আর গ্যাসের সান্দ্রতা বেড়ে যায়। ক্লিয়ার? গ্যাসের সান্দ্রতা বেড়ে যায়, তাহলে তাপমাত্রার সঙ্গে সান্দ্রতা নির্ভর করে। এবং তোমরা সান্দ্রতার সঙ্গে তোমরা ঘনত্বের কিন্তু তুলনা করতে পারো, কিন্তু সম্পূর্ণ হবে না। যে ঘনত্ব বাড়লে সান্দ্রতা বাড়বে তুমি এটা বলতে পারবে না একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে। যে 100% তুমি বলতে পারবে না যে সান্দ্রতা বাড়ছে মানে ঘনত্ব বাড়ছে, বা তরলের ঘনত্ব বাড়লে সান্দ্রতা বাড়বে তুমি বলতে পারবে না। কেন? কারণ পারদের ঘনত্ব ম্যাক্সিমাম, মানে অ্যাকচুয়ালি কি যে পারদের ঘনত্ব অনেক বেশি। অ্যাকচুয়ালি পারদ জলের থেকে প্রায় 13.6 গুণ বেশি, তাই না? যে পারদ জলের চেয়ে প্রায় 13.6 গুণ বেশি হয়। মানে কি? তাহলে আমরা কি জানি যে বেশি ভারী তার ঘনত্ব বেশি, তাহলে জল অপেক্ষা পারদের ঘনত্ব 13.6 গুণ বেশি। কিন্তু যে সেক্ষেত্রে তার মানে পারদের যে ঘনত্ব অনেক বেশি, কিন্তু পারদের যে সান্দ্রতা সেটা কিন্তু কম হয়, তাই তো? তোমরা দেখবে যে যদি দেখো ওই পারদ যদি নাও যদি কোনো বস্তুকে ফেলো, পারদের মধ্যে যদি কোনো বস্তুকে ফেলো, কিংবা পারদ যদি তুমি গড়িয়ে দাও তাহলে দেখবে যে পারদ খুব স্পিডে ও দৌড়াতে পারছে। তার মানে কি পারদ খুব স্পিডে দৌড়াতে পারছে। কেন পারছে? পারদ খুব বেশি দৌড়াতে পারছে। কেন পারছে? কারণ পারদের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সটা খুব কম। কি বললাম? যে পারদ তার মধ্যে এই অ্যাডহেসিভ ফোর্স সেটা খুব কম থাকে। ওর মধ্যে কি বেশি থাকে? ওর মধ্যে কোহেসিভ ফোর্স বেশি থাকে। তাহলে যার মধ্যে কোহেসিভ ফোর্সটা কি বেশি বাট অ্যাডহেসিভ কম, তাহলে সে তত বেশি স্পিডে ছুটবে। তাহলে এর জন্য কি এর মধ্যে বেশি বেগ কাজ করবে, কিন্তু অ্যাডহেসিভের জন্য কি বাধা কম কাজ করবে। কিন্তু পারদ ক্ষেত্রে কি হয়? যে দেখো পারদের ক্ষেত্রে ওই অ্যাডহেসিভ ফোর্সটা খুব কম হয়। তাহলে অ্যাডহেসিভ ফোর্স খুব কম হওয়ার জন্য ওর এগেইনস্টে বাধা কম দিতে পারে। তাহলে এই প্রত্যেকটা কি এই যারা কম বেগে চলছে, সে ওকে বাধা দিতে পারে না। তাহলে যে পারদের ক্ষেত্রে কি হয়? পারদের ক্ষেত্রে এই অ্যাডহেসিভ ফোর্স খুব কম, কিন্তু কোহেসিভ ফোর্সটা বেশি। তাহলে ও বেশি স্পিডে ছুটে। তাহলে কি বললাম? যে ঘনত্বের সঙ্গে তুমি সান্দ্রতাকে তুমি রিলেট করতে পারবে না। তুমি বলতে পারো কিছু ক্ষেত্রে, কিন্তু হবে না। কেন? পারদের ঘনত্ব অনেক বেশি কিন্তু সান্দ্রতা কম। তাহলে ঘনত্ব বাড়লে যে সান্দ্রতা তুমি বলতে পারবে না। ক্লিয়ার? তার মানে তোমাদের মেন যে সান্দ্রতা, তাহলে সান্দ্রতা কি বলবো? সান্দ্রতা মানে হচ্ছে তরলের একটি ধর্ম। তাহলে যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগকে হ্রাস করতে চায়, তাই না? তাহলে কি যে এই বেগকে বাড়াচ্ছে, এই বেগ একে বাড়াচ্ছে, এই বেগ একে বাড়াচ্ছে। তার মানে যে বেশি বেগ সে এবার তার সংশক্তি বলের জন্য, যে বেশি বেগ তার সংশক্তি বলের জন্য তার কম স্তরগুলির বেগকে বাড়াচ্ছে। মানে যে বেশি বেগ তার সংশক্তি বলের জন্য কম স্তরের বেগগুলোকে বাড়াচ্ছে। কিন্তু এই আসঞ্জন বল, তরলের সঙ্গে কঠিন যে আসঞ্জন বল, এই আসঞ্জন বল যে অ্যাডহেসিভ ফোর্স, এ আবার স্থির থাকার চেষ্টা করছে। এ এবার একে স্থির রাখবে। কেন? এর সঙ্গে যদি এদের মধ্যে সংশক্তি বল কাজ করছে, তার মানে এর জন্য কি এর মধ্যেও সংশক্তি বল কাজ করছে। তাহলে বেশি বেগগুলো
বেশি বেগগুলো কম বেগে বাড়াচ্ছে, বা যে কম বেগ সে আবার বেশি বেগকে কমাচ্ছে। এটাই ইম্পর্টেন্ট লাইন। তার মানে যে সংশক্তি বল সে বেশি বেগ যে আছে ওই বেশি বেগ কম বেগকে বাড়াচ্ছে, যে কম বেগে চলছে ও কেন কম বেগে চলছে, কারণ অন্য একটা অ্যাডিসিভ ফোর্স কাজ করছে। এই কম যে বেগ ও কি ওই এবার হচ্ছে বেশি বেগগুলোকে কমাচ্ছে। তাহলে বেশি বেগ কম বেগকে বাড়াচ্ছে কেন, সংশক্তির জন্য। এবং যে কম বেগ সে আবার বেশি বেগ কমাচ্ছে কেন, তার এই অ্যাডিসিভ ফোর্সের জন্য যে কোহেসিভ ফোর্স সৃষ্টি হয়েছে। এটাই মেইন জিনিস। তোমরা বই যদি একদম আমার ক্লাস দেখার পর যদি বই পড়ো, একদম বইটি পড়ো, একদম সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার, প্রত্যেকটা লাইন বুঝতে পারবে। তার মানে কি এই বেশি বেগ কম বেগকে বাড়াচ্ছে এবং যে কম বেগ তার বেশি বেগ কমাচ্ছে। তার মানে কি যে আলটিমেটলি তাদের আপেক্ষিক বেগটা কমে যাচ্ছে। তাহলে এই বেগ কি ওকে বাড়াচ্ছে, বাট এই যে বেগ যে কম বেগ ওকে আবার কমাচ্ছে। তার মানে কি বলতে আলটিমেটলি কি হলো যে আপেক্ষিক বেগ আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে কি বলবো যে ওকে যে বেগটা কমাচ্ছে ও তো চাই কি, ও চাই সামনে কি যাও, ওকে কমাচ্ছে। তার মানে কি, তাহলে যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগকে হ্রাস করতে চায়, তাহলে সেই ধর্মকে আমরা বলবো ভিসকসিটি, তাই তো বলে ভিসকসিটি। এবং তোমরা এই যে সমীকরণ পেয়েছো F ইকুয়ালস টু ইটা ইনটু A ইনটু dv বাই dy, হ্যাঁ, এবং এই যে সমীকরণকে আমরা কি বলি নিউটনের সমীকরণ। এটা কি বললাম, নিউটনের সমীকরণ। এবং এই সমীকরণ যেই সব তরল মেনে চলে তাকে আমরা কি বলি, এই তরল যে মানে যেই সব তরল এই নিউটনের সমীকরণকে মেনে চলে তাকে আমরা কি বলি নিউটনিয়ান তরল, যেমন জল, অ্যালকোহল ইত্যাদি, তাই তো। যেই সব তরল এই নিউটনের সমীকরণকে মেনে চলে তাকে বলে নিউটনিয়ান তরল। আর যে তরল এই সমীকরণকে মেনে চলে না পারফেক্ট ভাবে তাকে আমরা কি বলি অনিউটনীয় তরল, যেমন রক্ত হয়, হ্যাঁ, রক্ত এবং বিভিন্ন রং এগুলো হয়। যেই সব তরল এই সমীকরণকে বা নিউটনের সমীকরণকে মানে তাকে আমরা কি বলি নিউটনীয় তরল। আর যারা মেনে চলে না তাকে বলে অনিউটনীয় তরল, যেমন রক্ত। ক্লিয়ার? এবং তোমাদের এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা খুবই 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 ইম্পর্টেন্ট। সেটা তোমাকে বলবে যে সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে মানে পার্থক্য। সান্দ্রতা এবং ঘর্ষণ দেখো তো, এই যে এফ মানে কি, এই এফ মানে হচ্ছে ইটা ইনটু এ ইনটু ডিভি বাই ডিওয়াই, তাই তো। তাহলে এই যে ফোর্সটা, তাহলে এই ফোর্স কি প্রপোর্শনাল টু এ এবং এই ফোর্স কি প্রপোর্শনাল ডিভি বাই ডিওয়াই। তার মানে তলের যে ক্ষেত্রফল তার সঙ্গে এই সান্দ্র বল কি হচ্ছে সরল সম্পর্ক। তাহলে তরল তলের ক্ষেত্রফল বাড়লে তরলের যে ঘর্ষণ মানে যে সান্দ্রতা সেটা বাড়ে। তাহলে সান্দ্রতা তরলের যে ক্ষেত্রফল তার উপর নির্ভর করে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, সান্দ্রতা এবং ঘর্ষণ এদের মেন পার্থক্য হবে, মেন পার্থক্য হবে এই সান্দ্রতা তরল তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, কিন্তু ঘর্ষণ বল সেই তলের যে ক্ষেত্রফল তার উপর নির্ভর করে না। যখন করবো ঘর্ষণ তখন ওরও ব্যাখ্যা দেবো, তাই তো। তাহলে সান্দ্র বল তরল তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে কিন্তু ঘর্ষণ বল নির্ভর করে না। এবং বেগ, বেগ এই যে এই সান্দ্রতা তার বেগের উপর নির্ভর করে, তাই না। দেখো যদি বলা হয় এই ডিভি বাই ডিওয়াই কত 0, ডিভি বাই ডিওয়াই 0, তাহলে ডিভি মানে কত 0। আর এই ডিভি বলতে কি বোঝাচ্ছে, দুটো বেগের মানে দুটো স্তরের বেগের পরিবর্তন, ঠিক না। দুটো স্তরের বেগের পরিবর্তন মানে ডিভি। ডিভি বলতে কি বোঝায়, দুটি স্তরের মধ্যে বেগের পরিবর্তন, বেগ বা বেগের পার্থক্য। তাই ডিভি 0, ডিভি 0 মানে কি, ডিভি 0 মানে তাহলে দুটো স্তরের মধ্যে কোনো বেগের কোনো পার্থক্য নেই। মন দিয়ে বুঝো, যদি বলা হয় এই গতিবেগের নতিমাত্রা 0, তাহলে ডিভিটা 0। ডিভি বলতে কি বোঝায়, দুটি স্তরের মধ্যে গতিবেগের পার্থক্য,
তাহলে যদি বলা হয় এই দুটা স্তরের মধ্যে গতিবেগের কোনো পার্থক্য নাই, তাহলে এই স্তরও টি সময়ে এখানে আসলো, এই স্তরও টি টাইমে এখানে আসলো, তার মানে এটা কত dy বা এটাও v এটাও v, তাহলে দুটা স্তরের মধ্যে কি ডিসটেন্সের পার্থক্য আছে, কিন্তু এরও v, তাহলে তাহলে বেগের কত পার্থক্য শূন্য, তাহলে dv কত হবে, dv মানে তাহলে বেগের কত পার্থক্য শূন্য, তাহলে বেগের পার্থক্য শূন্য মানে কি, তাহলে দুটা স্তরের মধ্যে কোনো বেগের ডিফারেন্স নাই। আরে বেগের ডিফারেন্স নাই মানে কি, এই স্তর যে বেগে চলছে ঠিক নিচের স্তর সেই বেগেই চলছে, তার মানে আমরা বলতে পারবো যে এই নিচের স্তরে কেউ বাধা দান করেনি, তাই না? এই আমরা কি জানি এই স্তর যে বেগে চলবে তার নিচের স্তর কি, তার নিচের স্তর সামান্য কম, তাই তো? প্রথম স্তর বেশি, তারপর কম, তারপর কম, তারপর কম, কিন্তু এই দুটো স্তর একই বেগ নিয়ে চলছে, তার মানে একই বেগ নিয়ে চলছে মানে তার নিচের লেয়ারের এগেইনস্টে কেউ বাধা বল অ্যাপ্লাই করেনি, তার মানে কি কোনো সান্দ্র বল কাজ করেনি। তাহলে যদি বলা হয় যে দুটি বেগের মধ্যে যদি আপেক্ষিক বেগ যদি না থাকে এবং দুটি বেগের মধ্যে বেগের যদি ডিফারেন্স না থাকে, তাহলে সান্দ্র বল কখনোই কাজ করবে না। আরে অবশ্যই না, এই বেগ যা এই স্তর যে বেগ নিয়ে চলছে এও কি সেম বেগে চলছে, তার মানে কি ওকে বাধা কেউ দেয়নি, তাহলে কেউ সান্দ্র বল কাজ করেনি। একে আমরা কি বলি অসান্দ্র তরল, কিন্তু আমাদের সান্দ্র তরল, মানে সবারই কি এর সমান বেগ নিয়ে চলতে পারে না, এর বেগ কিছুটা কম হয়, কেন? ওই সান্দ্র বলের জন্য, এই অ্যাডিসিভ ফোর্সের কোএসিভ ফোর্সের জন্য। তাহলে যদি বলে যে গতিবেগের নতিমাত্রা যদি শূন্য হয়, কি বললাম, গতিবেগের নতিমাত্রা শূন্য হলে তার সান্দ্র বল শূন্য। তাই দুটা স্তরের মধ্যে আপেক্ষিক বেগ যদি না থাকে, মানে দুটা স্তরের মধ্যে বেগে যদি চেঞ্জ না থাকে, তাহলে ও কখনোই সান্দ্র বল কাজ করে না। তাহলে তোমরা মেন কি বললে, মেন তোমরা বললে যে সান্দ্রতা কি করে সৃষ্টি হয়, তোমরা মেন কি বললে যে সান্দ্রতা কি করে সৃষ্টি হয় বা সান্দ্রতা কেন সৃষ্টি হচ্ছে, মেন কি কারণ দুটো, একটা কি বললাম, একটা হচ্ছে আসঞ্জন বল আর একটা হচ্ছে আমাদের সংশক্তি বল, এই দুটাই মেন। যে এবং মেন কনসেপ্ট কি, উচ্চ বেগ যারা বেশি বেগের স্তর, যারা বেশি বেগের স্তর তারা কম বেগের স্তরকে সংশক্তি বলের জন্য বেগ বাড়াতে চায়, কিন্তু যারা কম বেগে চলছে তারা আবার বেশি বেগে কমাতে চায়, কেন? এই অ্যাডিসিভ ফোর্সের সংশক্তি বলের জন্য। এটাই মেইন ইম্পর্টেন্ট জিনিস। তাহলে যে ধর্মের জন্য তরল পাশাপাশি দুটি স্তরের মধ্যে কি আপেক্ষিক বেগে হ্রাস করতে চায়, তাই না? উচ্চ বেগ নিজের বেগকে কমাচ্ছে, বাট যে কম বেগ উচ্চ বেগ এবার মানে যে বেশি বেগ সে আবার তার যে বেশি বেগ তার কম বেগকে বাড়াচ্ছে, বা যে কম বেগ সে আবার বেশি বেগ কমাচ্ছে, বেশি বেগ কম বেগকে বাড়াচ্ছে এবং কম বেগ বেশি বেগকে কমাচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে, আলটিমেটলি ওর আপেক্ষিক বেগটা হ্রাস পাচ্ছে, এটাই মেন জিনিস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।